আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমি এবং রুটস এডুতে। আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের যেই অধ্যায় চলমান ছিল তাপগতিবিদ্যা, সেই অধ্যায়েরই আজকে আমাদের অষ্টম ক্লাস। এবং আজকে আপনাদের আরিফ ভাইয়ের একটি ক্লাস হয়েছিল, এই জন্য আজকের ক্লাসটা হয়তো খুব বেশি প্যারা দিব না আপনাদেরকে, বাট নেক্সট ক্লাসটাও ভালো হবে ইনশাল্লাহ, লম্বা হবে একটু। আর অধ্যায়ের কিন্তু আমরা শেষের দিকে প্রায় অলমোস্ট বড় একটা পোর্শন 2/3 মতো আজকে আমরা শেষ করে ফেলবো। নেক্সট ক্লাস অ্যাকচুয়ালি 2/3 শেষ হবে এবং তারপর আমরা চলে যাবো ডিরেক্টলি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আর কারণ ইঞ্জিন। হয়তোবার হোপফুলি 2 ক্লাসের মধ্যে অধ্যায়ই শেষ হয়ে যাবে, দেন আমরা একটু বোর্ড পরীক্ষা আসা সৃজনশীলগুলো সলভ করবো এবং বোর্ড পরীক্ষা আসা এমসিকিউগুলো সলভ করবো। সেই হচ্ছে আমার ওভারঅল প্ল্যান ছিল আপনাদেরকে নিয়ে। আপনাদের যদি কোনো এক্সপেকটেশনের জায়গা থাকে যেটা ফিল আপ হয়নি, সেটা জানাতে পারেন, এবং যে কোনো সাজেশন আপনাদের পক্ষ থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যারা জুমে আছেন তারা আমাকে কথা বলেই জানাতে পারেন। বলুন, কোনো সাজেশন আছে আপনাদের পক্ষ থেকে? ভাইয়া ফেজ ওয়ান আর ফেজ টু কি একসাথে চালানো যায়? আমাদের অনেকের কলেজে হচ্ছে স্থিরচরিত অধ্যায়টা দিয়ে দিছে। 2 দিন যদি ফেজ ওয়ান আর 2 দিন ফেজ টু যদি একসাথে চালানো যাইতো। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। আচ্ছা, এই একটা আইডিয়া দিলেন, ডেফিনেটলি এটা নিয়ে আমরা তাহলে কাজ করছি, কথাবার্তা বলছি ইন্টারনালি। দেখি মাইক্রোস্টেট গঠন করা যায় কিনা এখান থেকে। সো হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, আমি ডেফিনেটলি এটা নিয়ে কাজ করব, দেখা যাক কতটুকু পারি। আর আর কোনো আইডিয়া, আর কোনো সাজেশন আপনাদের পক্ষ থেকে থাকলে শেয়ার করতে পারেন, আর ক্লাসটিও চাইলে আপনাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিতে পারেন। আর আমাকে ঠিকঠাকভাবে দেখতে পেলে শুনতে পেলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমরা আমাদের ক্লাসে খুব দ্রুত চলে যাব এবং ক্লাসের মেইন পড়াশোনা আজকে শুরু করে ফেলবো। সবকিছু কি ঠিকঠাক আছে ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভাই একটু কথাবার্তা বলবো, এবং যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস এবং কথাবার্তা বলতে বলতে শিখতে থাকবো, ঠিক আছে? সো কি অধ্যায় পড়াবো ভাই? তাপগতিবিদ্যা অধ্যায়ের আজকে আমাদের অষ্টম ক্লাস। দেখতে দেখতে 7টি ক্লাস হয়ে গিয়েছে। সো আসুন আমরা আজকের ক্লাসে কি কি পড়তে যাচ্ছি সেই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, দেন ক্লাসটি কন্টিনিউ করি। সো আজকে আমরা যেসব টপিক পড়বো যদি বলে থাকি, তাহলে চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যকার যে সম্পর্ক আছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, এবং এটা অলরেডি আলোচনা হয়ে গিয়েছিল অনেকটাই। সেটারই পরবর্তী অংশটা আমরা একটু কথাবার্তা বলবো। আর আজকের ক্লাসের মেইনলি এই টপিকটা নিয়ে পড়বো। সো আজকের ক্লাসটা খুব একটা লম্বা হবে না, বাট এই টপিকটা ভাই একটু সময় দিয়ে পড়বো। এই যে স্লোপ অফ প্রসেস অফ থার্মোডাইনামিক্স, এখানে বেশ সময় দিব এবং এইটাই আমরা আজকে ভালো মতো শিখবো। সো আজকের ক্লাসটা হোপফুলি ঘন্টাখানেকের মতো লাগতে পারে এবং আরো কম সময় লাগতে পারে। একটা শর্ট ক্লাস হবে, বাট ক্লাসটা শেষে আপনি গ্রাফের মাস্টার হয়ে যাবেন। যেমনই গ্রাফ দিকে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন, এবং তার পিছনে রিজন থাকবে, আপনাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আপনাকে আমি আজকে এই গ্রাফটারও রিজন শেখাবো। ধরেন অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা জানি প্রেসার বনাম ভলিউমের গ্রাফটা এই যে এরকম, তাই না? এখন এরকম গ্রাফটা হলো কেন, কেন হলো, বা এইটা খুব একটা এই যে এরকম হলো না কেন, সমস্যা প্রক্রিয়ার গ্রাফটা অনেকটা এইরকম কেন, এগুলো রিজনটা শেখাবো। সো এটা তো পিভি গ্রাফ, সকলেই পারি, এটা তো সকলেই জানি। কিন্তু এই গ্রাফটাকে আমরা যদি কোনোভাবে আপনাকে এরকম ভাবে দিই যে আমাকে এই একই গ্রাফটাকে ভিটি গ্রাফে কনভার্ট করে দেন, তখন ব্যাপারটা কি হবে? অথবা আমি যদি বলি এই গ্রাফটাকে ভিটিও না, এই গ্রাফটা আমাকে টি বনাম ভি গ্রাফে কনভার্ট করে দেন, মানে ভিটিও না টিভি গ্রাফে কনভার্ট করে দেন, তখন ব্যাপারটা কেমন হবে? এগুলো মুখস্থ করার বিষয় একদমই না, এগুলো বোঝার বিষয়। তো সেই জিনিসগুলো আজকে বোঝাবো। এরপর আপনাকে আমি বললাম যে এই গ্রাফটাকে আপনি পিটি গ্রাফে কনভার্ট করে দেন, পি বনাম টি গ্রাফে কনভার্ট করে দেন। সো সব প্রক্রিয়ায় আমরা গ্রাফগুলো শিখবো। যেমন আমরা সমষ্ণ, রুদ্ধতাপ, সমষ্ণ, সমচাপীয়, সম আয়তন প্রক্রিয়া বিভিন্ন গ্রাফ শিখেছিলাম না ভাই? অনেকগুলো গ্রাফ শিখেছিলাম না? ওই যে আইজোকোরিক এক্সপেনশন, কম্প্রেশন, এরকম অনেক কিছু। আইজোকোরিক এক্সপেনশন তো আর হয় না, আইজোবেরিক এক্সপেনশন, আইজোবেরিক কম্প্রেশন, এরকম অনেক কথাবার্তা বলেছিলাম না? সো ওই গ্রাফগুলো তো ভালো মতো ফিল করেছিলেন। সেটাই আজকে একটা আরো আপগ্রেডেড ভার্সন মেইনলি পড়বো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, যেটা অনেকে কম বুঝে। সো কি কি পড়াতে যাচ্ছি আজকের ক্লাসে হোপফুলি আপনারা বুঝেছেন। এখন জাস্ট আমাকে শুরুর দিকে যারা যারা যুক্ত আছেন একটু কথাবার্তা বলে ফেলেন, আমরা আমাদের ক্লাসটি তাহলে এখন সমান বেগে সামনে এগোতে থাকি। যাবো সামনে? জি ভাইয়া। ওকে। সো আমরা সমষ্ট প্রক্রিয়ায় কিভাবে প্রেসার আর ভলিউম রিলেটেড, পয়জনস রেশিও, টেম্পারেচার বনাম টেম্পারেচার এবং ভলিউমের যে সম্পর্কটা, টেম্পারেচার এবং প্রেসারের যে সম্পর্কটা, এগুলো সব আমরা পড়েছিলাম। মনে আছে এই জিনিসগুলো, নাকি আরেকবার দেখাবো? গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম না? জি ভাইয়া, মনে আছে। ওকে। সো এগুলাতে আমরা যাচ্ছি না। কিভাবে আইজোথার্মাল প্রসেস ভেরি ভেরি স্লো,
এবং অ্যাডিয়াবেটিক প্রসেস ভেরি ফাস্ট বা হঠাৎ সংঘটিত হয়, এগুলো আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি এবং এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে করেছিলাম। এই ম্যাথটা আপনাদেরকে করতে দিয়েছিলাম, সো আপনারা ম্যাথটা আমাকে সাবমিট করবেন। আমরা আর দেরি করছি না, আমরা আমাদের আজকের পড়াতে চলে যাব, স্লোপ অফ প্রসেস অফ থার্মোডাইনামিক্স। এবং যদি আপনাদের পূর্বের যে কোনো পড়ার যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা থাকে আমাকে শেয়ার করতে পারেন, আমি সেটা সলভ করে এবং সামনের দিকে অগ্রসর হবো। আজকের ক্লাসটা খুবই শর্ট একটা ক্লাস হবে, বাট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা ক্লাস হবে। আমরা কি শুরু করতে পারি? জি ভাই, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসেন, স্লোপ অফ প্রসেস অফ থার্মোডাইনামিক্স। তো বিভিন্ন প্রক্রিয়ায় আমরা থার্মোডাইনামিক্স বিভিন্ন প্রক্রিয়ার স্লোপ বের করব। তার আগে আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট কথাবার্তা বলে নিই। আসেন, ধরেন এইটা ধরুন ওয়াই অ্যাক্সিস, ওকে, আর ধরে নেন এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ধরেন এক্স অ্যাক্সিস হইতেই পারে, এরকমই হয় নর্মালি। ধরেন এটা ওয়াই অ্যাক্সিস আর এটা ধরেন এক্স অ্যাক্সিস। আমি আপনাকে এই জায়গাটাতে একটা গ্রাফ আঁকতে বললাম। কোন গ্রাফ এটাও বলে দিচ্ছি। গ্রাফ আঁকবেন আপনি হচ্ছে একটা গ্রাফ আঁকতে বললাম, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ। যদি আপনাকে সামহাও এটা আঁকতে দিই, আঁকতে কি পারবেন? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ। এখন আপনি বলেন ভাই এরকম তো কিছু শিখি নাই। সমস্যা নেই, এটা ম্যাথমেটিক্স না, আপনাকে শেখাও লাগবে না। জাস্ট আপনি যদি এরকম নেন, ধরেন এক্স এর অনেকগুলো মান নিলেন, ধরেন এক্স এর মান যখন ওয়াই 1 নিবেন তখন ওয়াই এর মান কত পাবেন বলেন? এক্স এর মান যখন 1 নিবেন তখন ওয়াই এর মান কত পাবেন? 1 কিউব, দ্যাট মিন্স 1। এক্স এর মান যদি আপনি 2 নেন তখন ওয়াই এর মান কত পাবেন বলেন? 2 কিউব, দ্যাট মিন্স 8। এক্স এর মান যদি 3 নেন তখন ওয়াই এর মান কত পাবেন বলেন? 27। সো আপনাকে গ্রাফ তো মেইনলি গ্রাফ পেপারে করতে দেয়, তাই না? সো এই গ্রাফটা আপনি যদি নাও জানেন এটা শেপ কেমন হবে, তাহলে আপনি এই বিভিন্ন পয়েন্টগুলো একে একে এগুলোকে জাস্ট কানেক্ট করতে পারেন। ধরেন 1,1 পয়েন্টটা হচ্ছে এই জায়গাটাতে, 2,8 এর পয়েন্টটা ধরেন এই জায়গাটাতে, 3,27 এর পয়েন্টটা ধরেন এরকম এরকম বিভিন্ন এই ডটগুলোকে আপনি যদি কানেক্ট করেন তাহলে গ্রাফটা পেয়ে যাবেন। বোঝা গেল? সো গ্রাফটা ওভারঅল কিরকম হয় আমি জাস্ট একটা আপনাকে আইডিয়া দিচ্ছি, গ্রাফটা কারেক্ট হওয়ার দরকার নেই, জাস্ট এই যে এরকম কিছু একটা গ্রাফ হয়, ওকে, এরকম কিছু একটা গ্রাফ, এই যে এরকম। বুঝতে পেরেছি? আচ্ছা, সো এখানে ধরুন অনেকগুলো বিন্দু আছে। ধরেন এই একটা বিন্দু ভাই 1,1, আর এই একটা বিন্দু যে বিন্দুটা হচ্ছে 2,8। একদম পারফেক্ট হয় নাই, বাট আমরা বোঝার জন্য করছি। আমি জাস্ট আপনাকে অন্য একটা জিনিস শেখাবো, তার আগে একটা জিনিস আপনাকে দেখিয়ে নিচ্ছি, ওকে। সো দুইটা আলাদা আলাদা বিন্দু পেলাম, ওকে। এখন আপনাকে যদি আমি কোনোভাবে বলি যে আমাকে 1,1 আর 2,8, 1,1 আর 2,8 এই দুটা বিন্দুতে আমাকে ঢাল বের করে দেখান, এই বক্ররেখাটা ঢাল বের করে দেখান। এখন নর্মালি আপনারা আগে ঢাল বের করতেন কিভাবে ভাই? বের করতেন হচ্ছে এইভাবে, যেই বিন্দুতে ঢাল সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকিয়ে দিতেন, এই কোণটা মেজার করতেন, তারপর tan থিটাই হতো ঢাল। এখন সরল রেখার ক্ষেত্রে সব বিন্দুতে ঢাল সেম, সো ইজি। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এই বিন্দুতে ঢাল যেমন, এই বিন্দুতে দেখেন তো ঢালটা চেঞ্জ হয়ে যাবে না? যত উপরে যাচ্ছেন দেখেন ঢালটা চেঞ্জ হতে থাকছে না? সো বক্ররেখাতে কি আর ওই m = tan থিটা এইভাবে ঢাল বের করে টাফ, কষ্টকর? সো এই জায়গাটাতে আমাদেরকে কে হেল্প করে ভাই? ডিফারেন্সিয়েশন। মনে আছে নিশ্চয়ই, না থাকলে এখন শিখে রাখুন। সো আমরা যদি কোনো কারণে এই গ্রাফটাকে y একটা x এর ফাংশন, সো একবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি ddx অফ y, দ্যাট মিন্স কি ভাই বলেন তো? ddx অফ x কিউব। সো এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা ঢাল সম্পর্কে একটা আইডিয়া পাবো। সো ddx অফ y, ddx অফ x কিউব। সো ফাইনালি কি পাচ্ছি ভাই বলেন তো? ফাইনালি পাচ্ছি কি বলেন? 3x স্কোয়ার, 3x স্কোয়ার এরকম একটা মান পেয়ে যাব, ঠিক না? এবার আপনি 3x স্কোয়ার এই ভ্যালুটা দিয়ে ইজিলি যে কোনো পয়েন্টে আপনি ঢাল বের করে ফেলতে পারবেন বক্ররেখার ক্ষেত্রে। সো ডিফারেন্সিয়েশন আমাদের খুব একটা ইউজফুল টুল, যেই টুলটা দিয়ে আমরা বক্ররেখার যে কোনো পয়েন্টে ঢাল খুব ইজিলি বের করতে পারি উইদাউট মেজারিং দ্য অ্যাডজাসেন্ট বা একটা ট্যানজেন্টের উপর কোনটা পরিমাপ করে tan থিটা বের করে বারবার ঢাল বের করার থেকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করে নিলে ইজিলি বের করা যায়। বোঝা গেল বিষয়টা? সো আমি ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম হচ্ছে ভাই পি বিন্দু আর এই বিন্দুটার নাম হচ্ছে কিউ বিন্দু। তাহলে আমাকে বলেন স্লোপ এট পি বিন্দুতে ঢাল কত হবে, কিভাবে বের করতে পারি? ওই যে dy/dx এর মানটা আপনি যদি 1,1 বিন্দুতে বের করে ফেলতে পারেন সেটাই হবে স্লোপ, তাই না? কারণ dy/dx আমাদের কি সম্পর্কে ধারণা দেয় বলে?
ওভারঅল ডিওয়াই বাই ডিএক্স আমাদেরকে স্লোপ সম্পর্কে ধারণা দেয় না ভাই? জানি তো এই জিনিসটা। স্লোপ বের করতেই তো আমরা এটা বের করলাম, ডিওয়াই বাই ডিএক্স। স্লোপ যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এম দ্বারা ডিনোট করি। সো এই পি বিন্দুতে ঢাল কি হবে ভাই? ডিওয়াই বাই ডিএক্স 1,1 বিন্দুতে ঢাল। সো আপনি যদি এখন ক্যালকুলেট করেন, দেখেন ডিওয়াই বাই ডিএক্স এট 1,1 তাহলে কত হবে? 3। ডিওয়াই বাই ডিএক্স এর মান কত ভাই? 3 ইন্টু এক্স স্কোয়ার। দেখেন তো 1,1 বিন্দুতে এক্স এর ভ্যালু কত? 1। তাহলে আসবে কত? 3 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট মিনস কত আসবে বলেন? 3 চলে আসবে না? খুবই ইজি না এখন পি বিন্দুতে ঢাল বের করা? জাস্ট কিছুটা ম্যাথমেটিক্স শেখাচ্ছি, রিভিশন দেওয়া হচ্ছে আপনাদেরকে। এবার দেখেন স্লোপ এট কিউ, স্লোপ এট কিউ পয়েন্ট। এবার আমরা কি বের করবো ভাই? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করবো কোন বিন্দুতে ভাই? কিউ বিন্দুতে। এবং কিউ বিন্দুতে স্থানাঙ্ক কত? 2,8। তাহলে আসেন বের করে ফেলি। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, এটাই তো ঢাল অ্যাকচুয়ালি। সো 3x এর মান এবার কত ভাই? 2। 2 স্কোয়ার মানে 4, 3 আর 2 মিলে হয়ে যাবে 12। সো ব্যাপারটা বুঝেন, ঢালের মান কন্টিনিউয়াসলি বাড়ছে, ঢালের মান কন্টিনিউয়াসলি বাড়ছে। বুঝা গেল? এখানে ঢালের মান 3, এখানে ঢালের মান, এখানে ঠিক, এখানে 12। সো ঢাল কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। বুঝেছি? সো বক্ররেখার ঢাল কিন্তু প্রতি বিন্দুতে চেঞ্জ হয়, বাড়তে পারে, কমতে পারে, অনেক কিছু হতে পারে। সো বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করবো কিভাবে ভাই? ddx অফ y করে। যদি y x এর একটা ফাংশন হয় তাহলে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো, আমরা ঢাল বের করতে পারবো। আমরা কি ওভারঅল পুরো প্রসিজারটা বুঝলাম, নাকি স্টিল এখানে কোনো বিন্দু মাত্র কারো কোনো ডাউট আছে আমাকে বলুন। না ভাই বুঝছি। সবাই বুঝেছেন নাকি কারো কোনো সমস্যা আছে বলবেন? সবাই বুঝেছি? আচ্ছা। সো এবার দেখেন ভাই, আমরা প্রেসার বনাম ভলিউমের যে কোনো বিন্দুতে ঢাল বের করতে পারলাম। সো এখন আপনাকে ধরেন কোনো একদিন ধরেন আপনাকে কোনো একদিন কোনো একটা বিশেষ প্রক্রিয়ায়, এটা না করে অন্য জায়গা থেকে আনিতাম, ধরেন এই জায়গাটা তার, ধরেন আপনাকে কোনোদিন প্রেসার বনাম ভলিউমের একটা গ্রাফ দিয়ে দিল, প্রেসার বনাম ভলিউমের একটা গ্রাফ দিয়ে দিল। ধরেন কথার কথা, প্রেসার বনাম ভলিউমের একটা আপনাকে হচ্ছে গ্রাফ দিয়ে দিল, প্রেসার বনাম ভলিউমের। এবং গ্রাফটা দেখতে ধরেন অনেকটা এরকম, গ্রাফটা দেখতে অনেকটা এরকম। তাহলে আমাকে বলেন এটা সরলরেখা নাকি বক্ররেখা? বক্ররেখা। বক্ররেখা ডেফিনেটলি। তাহলে আমরা যদি এখানে একটা বিন্দু পাই, এখানে একটা বিন্দু পাই, এখানে একটা বিন্দু নেই, প্রতিটা বিন্দু থেকে ঢাল চেঞ্জ হবে না ভাই? ডেফিনেটলি। এখন এই বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢাল বের করব, আমরা কিভাবে বের করবো ভাই? প্রত্যেকবার ট্যানজেন্ট টেনে ট্যান থিটা বের করবো, নাকি একবারই ডিওয়াই বাই ডিএক্স করবো? সো এখন এখানে দেখেন ওয়াই এর জায়গায় পি আছে আর এক্স এর জায়গায় ভি আছে, তার মানে ডিপি বাই ডিভি যদি আমরা একবার বের করে ফেলতে পারি, এটাই আমাদেরকে স্লোপ দিবে না ভাই? বা এম দিবে কিনা বলুন? সো প্রেসার বনাম ভলিউম গ্রাফের যে কোনো বিন্দুতে আমরা যদি ঢাল বের করতে চাই, আমাদেরকে বের করা লাগবে কি? ডিপি ডিভাইডেড বাই ডিভি অথবা ডিডিভি অফ পি, মানে প্রেসারের একবার আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ। আমরা কি বুঝতে পেরেছি? ধরেন সামহাও প্রেসারটাকে ভলিউমের একটা ফাংশন আকারে দেওয়া থাকলো, এই জায়গা থেকে আপনি প্রেসারটাকে যদি ভলিউমের আকারে একটা ফাংশন আকারে দেওয়া থাকে, সো সামহাও রিলেশন বের টের করে আপনাকে ডিপি বাই ডিভি বের করা লাগবে, তাহলে আপনি ঢাল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। বোঝা কি গেল বিষয়টা নাকি বুঝিনি? ওকে, তাহলে আসেন এবার আমরা খুব দ্রুত অনেকগুলো প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল বের করা শিখবো। সো সর্বপ্রথম আসেন সম আয়তন প্রক্রিয়া। আমরা কেস করে পড়ছিলাম, সো সেভাবে পড়তে থাকবো। সম আয়তন প্রক্রিয়া, প্রেসার বনাম ভলিউম গ্রাফ, প্রেসার বনাম ভলিউম গ্রাফ। আমাকে বলুন গ্রাফটা দেখতে কিরকম হবে? ডেফিনেটলি এরকম না, হয় অ্যারো চিহ্ন এইদিকে থাকতে পারে, অ্যারো চিহ্ন হয় এইদিকে থাকতে পারে, দ্যাট মিনস ভলিউম ইনক্রিজিং এট কনস্ট্যান্ট প্রেসার। আর প্রেসার অ্যারো চিহ্ন যদি এইদিকে থাকে, দ্যাট মিনস ভলিউম ইজ ডিক্রিজিং এট কনস্ট্যান্ট প্রেসার। বাট ওভারঅল একটা স্ট্রেট লাইনই থাকবে, তাই না? এটাকে আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়া। বলুন বরাবর থাকবে না? এক্স্যাক্টলি, এটা কিন্তু ভুল হয়েছে। কি হলো? এটা উলম্ব বরাবর থাকবে, সরি। এই যে দেখুন, এই যে এরকম একটা জিনিস থাকবে। ওকে, সো এখন আমরা এখানে অ্যারো চিহ্ন উপরেও দিতে পারি, তাহলে আমরা বলবো যে প্রেসার ইজ ইনক্রিজিং এট কনস্ট্যান্ট ভলিউম। আর যদি নিচের দিকে অ্যারো চিহ্ন দিই, দ্যাট মিনস বলবো প্রেসার ইজ ডিক্রিজিং বা চাপ কমছে সম আয়তনে। অ্যারো চিহ্ন যেদিকে থাক ইচ্ছা, বাট ওভারঅল গ্রাফটা দেখতে কিরকম হবে ভাই? একটা স্ট্রেট লাইন হবে। বুঝলাম? এখন দেখেন এই স্ট্রেট লাইনে আমরা যদি ঢাল বের করতে চাই, এই স্ট্রেট লাইনে সব বিন্দুতে ঢাল সেম। সো ঢাল বের করার প্রসেস কি ভাই? এই কোণটা বের করা। এখন কোণের মান কত বলুন? 90 ডিগ্রি না? ডেফিনেটলি 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ঢাল বের করি, দেখেন আমরা যদি ঢাল বের করি, ঢাল এম,
তথা স্লোপ যদি বের করি কার জন্য ভাই? সম আয়তন প্রক্রিয়ায় প্রেসার বনাম ভলিউম গ্রাফের। সম আয়তন প্রক্রিয়ায় প্রেসার বনাম ভলিউম গ্রাফে যদি ঢাল বের করি তাহলে কত আসবে বলুন? tan থিটা আসবে। এবং tan এর মান কত ভাই? 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি ভ্যালু কত বলুন? অসংজ্ঞায়িত, 1/0। অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। বোঝা গেল বিষয়টা? বোঝা কি গেল নাকি যায় নাই? বুঝছি ভাই। ওকে, সো আমরা সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ঢালটা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম। সামনের দিকে যাই। এবার আমরা শিখবো সম চাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একই জিনিস ঘটনাগুলো ঘটাবো সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবেরিক প্রসেসে। তো সমচাপীয় প্রক্রিয়ায় কি থাকে ভাই? যদি প্রক্রিয়াটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই তাহলে প্রেসার থাকবে কনস্ট্যান্ট, আর ভলিউম আর টেম্পারেচার কি থাকবে? পরস্পরের সমানুপাতিক। টি সমানুপাতিক ভি অথবা ভি সমানুপাতিক টি, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। বোঝা গেল বিষয়টা? বুঝছি ভাই। আচ্ছা, এখন দেখেন সমচাপীয় প্রক্রিয়া প্রেসার বনাম ভলিউম। আমরা সবগুলাতে প্রেসার বনাম ভলিউম গ্রাফই আঁকবো, কারণ বইয়ের অ্যাডমিশন টেস্টে সামনে যত পরীক্ষা হবে এখনো হয় নাই, অনাগত বাচ্চা কাচ্চারা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে সব জায়গায় প্রেসার বনাম ভলিউম গ্রাফেরই ঢাল চাপে। সো আমরা এটাই শিখবো এবং এটা শিখে গেলে বাদ বাকি সবকিছু আপনি পারবেন। সো এটা দিয়ে শিখছি, এটা আমাদের বেসমেন্ট বা বেঞ্চমার্ক। ওকে, সো প্রেসার বনাম ভলিউম গ্রাফটা কিরকম হবে এটাকে ড্র করি, দেন ঢাল বের করে ফেলতে পারবো। তো আমাকে বলো সমচাপীয় প্রক্রিয়ায় ঢাল দেখতে কিরকম হবে? গ্রাফটা এরকম না? অ্যারো চিহ্ন ডানে থাকা মানে কি ভাই? অ্যারো চিহ্ন ডানে থাকা মানে ভলিউম ইজ ইনক্রিজিং, অর্থাৎ এক্সপেনশন হচ্ছে, গ্যাসের প্রসারণ হচ্ছে এট কনস্ট্যান্ট প্রেসার। আর অ্যারো চিহ্ন বামে থাকা মানে কি? সমচাপে গ্যাসের সংকোচন। সো যেভাবেই থাকুক গ্রাফটা ওভারঅল এরকম একটা সরলরেখা হবে। এখন আমি যদি আপনাকে বলি এই গ্রাফের ঢাল কত ভাই, তাহলে আপনি ইমাজিন করবেন কি ভাই? ইমাজিন যেটা করবেন, আপনি এইটাকে ধরুন কপি করে এই জায়গায় নিয়ে আসলেন এবং আপনি দেখলেন এই যে রেখাটা যে আছে এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা। এখন এক্স এর সাথে লম্বা হবে থাকলে 90 ডিগ্রি কোণ ছিল, তাহলে সমান্তরাল থাকলে বলেন তো ভাই কোণের মানটা কত ভাই? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে আমাকে বলেন ঢালের মান কত হবে? 0। ঢাল সমান হচ্ছে tan, 0 ডিগ্রি সমান মান কত হবে বলুন? 0 হবে। সেটা মুখস্থ রাখার বিষয় নাকি বোঝার বিষয়? একদম সোজা না? জি ভাই। আচ্ছা, তো এগুলো জিনিস বুঝছি। আমরা শিখবো হচ্ছে আজকে সমষ্ণ প্রক্রিয়া, আর সবচাইতে বেশি শিখবো হচ্ছে আজকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আসলে সমষ্ণ প্রক্রিয়ার অনেক প্রকার গ্রাফ আমি দেখিয়েছি, এর মধ্যে প্রেসার ভলিউম গ্রাফটা ঢাল আজকে বের করা শিখবো। সো সমষ্ণ প্রক্রিয়াটা একটু মনে করিয়ে দিই ভাই। কে কনস্ট্যান্ট থাকে ভাই? টেম্পারেচার। এরপরে প্রেসার আর ভলিউম পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক থাকে, তাই না? ভলিউম আর প্রেসার পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক থাকে, এরকম না রিলেশনটা? মনে আছে নিশ্চয়ই। গ্যাসের পরিমাণ কিন্তু ফিক্স থাকা লাগবে। এখন আমি যদি সমষ্ণ প্রক্রিয়া প্রেসার আর ভলিউমের গ্রাফটাকে আগে দেখবো গ্রাফটা কিরকম হয়, তারপর সেটা ঢাল বের করবো। সো গ্রাফ বের করার উপায় কি ভাই? প্রেসার ভলিউম গ্রাফ বের করার উপায় কি? সবসময় মনে রাখবেন, যদি আপনি কোনো কিছু গ্রাফ আঁকতে চান তাইলে যেই দুইটা রাশির গ্রাফ আঁকতে চাচ্ছেন তাদের রিলেটেড একটা ফর্মুলা লিখবেন। এখন সেই ফর্মুলাটা কি? সমষ্ণ প্রক্রিয়া পিভি ইজ ইকুয়াল টু কে। পিভি ইজ ইকুয়াল টু কে। আর আপনি যদি বলেন যে ভাই কে মানে কি, কে মানে অ্যাকচুয়ালি এনআরটি। এনআরটি এখন দেখেন টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট। গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট আর সমষ্ণ প্রক্রিয়া টি কনস্ট্যান্ট, আর তো নিজে কনস্ট্যান্ট। তো সব কনস্ট্যান্ট মিলে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট হয়ে গেল, সেটা হচ্ছে কে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার দেখেন ভাই, এবার দেখেন প্রেসার আছে ওয়াই এক্সিস বরাবর, ভলিউম আছে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্স পিভি। পিভি তার মানে এক্স ওয়াই আর ওয়াই এক্স, এক্স ওয়াই গুণফল যা ওয়াই এক্স গুণফল মান। 3 আর 2 গুণ করলে 6 হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়। তো পিভির জায়গায় আমরা লিখতে পারি এক্স ওয়াই, সাবস্টিটিউট করলাম। পি আছে ওয়াই, ভি আছে এক্স এক্সিস বরাবর, পিভি গুণ অবস্থায় আছে, তার মানে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে। আর আমাকে বলেন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা যেন কিসের গ্রাফ ভাই? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সো এটা গ্রাফটা দেখতে হবে এই যে এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এতক্ষণ পর্যন্ত যা যা শিখছেন ভাই এগুলা আপনারা অনেক কিছুই পারেন হয়তোবা, বাট আমি আজকে আপনাদেরকে এক্সট্রাঅর্ডিনারি কিছু শেখাবো ইনশাআল্লাহ। আয়তাকার অধিবৃত্ত, বুঝলাম বিষয়টা? জি ভাইয়া। এখন যদি কোনো কারণে অ্যারো এই পাশে দেওয়া থাকে দ্যাট মিন্স এক্সপেনশন, ভলিউম বাড়ছে, আর যদি অ্যারো এই পাশে দেওয়া থাকে দ্যাট মিন্স কম্প্রেশন বা ভলিউম কমছে। আশা করি এটুকু বুঝি আমরা। আচ্ছা, এই গ্রাফ তো আমরা আগেও শিখেছিলাম। এখন আমরা শিখতে চাই কি বলেন, ঢাল বের করা, তাই না? এখন দেখেন ভাই, আপনি যে কোনো পয়েন্টে যদি ঢাল বের করতে চান, ধরেন আপনি
এই পয়েন্টে ঢাল বের করতে চান, এই পয়েন্টে ঢাল বের করতে চান, দুইটা পয়েন্টে ডেফিনেটলি ঢাল আলাদা আলাদা হবে, ডেফিনেটলি ঢাল আলাদা আলাদা হবে। তাহলে আপনাকে যদি ঢাল বের করা লাগে, আপনি আর নর্মাল ভাবে পারবেন না, তখন আপনাকে করা লাগবে কি ভাই, এটা যেহেতু পিভি গ্রাফ, তাহলে আপনাকে করা লাগবে কি, ডিপি ডিভাইড বাই ডিভি, ডিপি ডিভাইড বাই ডিভি, এরকমই না কিছু। জি ভাই। এখন আমরা ডিপি বাই ডিভি পাবো কোথায়, আকাশ থেকে তো আর টপকাবে না, আমরা একটা সূত্র জানি, ওইখান থেকে আমরা ডিপি বাই ডিভি বের করবো। সো আমরা প্রেশার আর ভলিউম কিভাবে রিলেটেড, এদের ফাংশনটা কিরকম, এই ফাংশনটা আমরা লিখে ফেলি আসেন। সো ফাংশনটা কি ভাই, পিভি ইজ ইকুয়াল টু কি বলেন, কে, এরকম না? আপনি ফাইনালি চাচ্ছেন কি ডিপি বাই ডিভি, ভালো মতো বুঝবেন, আপনি ফাইনালি চাচ্ছেন হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ডিভি, এই জিনিসটা আনতে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এই লাইনটাকে কপি করেন, কপি করলেন। এখন আপনি একটা কাজ করেন, কাজটা হচ্ছে উভয় পাশে আংশিক অন্তরীকরণ করেন। আংশিক অন্তরীকরণ অনেকভাবে করা যায়, আংশিক অন্তরীকরণ করলেন, এই পাশে আংশিক অন্তরীকরণ করলেন ডি, এই পাশে আংশিক অন্তরীকরণ করলেন ডি, বুঝলাম। কারণ আপনি বলতে পারেন ভাই এটা আবার কিভাবে সম্ভব, ভাই এটা তো পারি না, আসেন শিখিয়ে দিই। বলেন তো ভাই, কোথাও যদি এক্স কিউব থাকে, এইটাকে যদি আপনি ডিডিএক্স করেন তাহলে আসবে কত, 3x স্কোয়ার। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, এটা আমরা বুঝি। তাহলে আমি আপনাকে এখন নতুন একটা জিনিস শিখাচ্ছি, নতুন না, এটা আপনারা অলরেডি অনেকেই পারেন, যারা পারেন না তারা শিখে রাখুন। এক্স কিউব আছে, বাট এটাকে অন্তরীকরণ করবো, কিন্তু আংশিক অন্তরীকরণ, শুধু ডি লিখা আছে, শুধু ডি লিখা আছে, বুঝেছি বিষয়টা। এখন ডিডিএক্স লিখা থাকলে আমরা পারি 3x স্কোয়ার, শুধু ডি লিখা থাকলে কি পারি, অনেকে হয়তো পারি না, বাট আপনারা শিখে রাখেন কিভাবে করবেন। তো দেখেন, এই ডি এর নিচে যদি একটা ডিএক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পারবো না ঘটনাটা ঘটাইতে। এখন ডিএক্স দ্বারা ভাগ করেছেন কোনো কিছুকে, তারপর এর সাথে যদি ডিএক্স দ্বারা গুণও করে দেন, তাহলে ডিএক্স ডিএক্স কাটাকাটি অ্যাজ ইট ইজ থেকে গেল না বিষয়টা। এখন আমি এই যে ডিএক্স দ্বারা ভাগ করলাম, ডিএক্স দ্বারা গুণ করলাম, এটাকে আপনি মাইন্ডে রাখবেন, মানে এটা আসলে আমি লিখি নাই, এটা আপনাকে ইমাজিনেশনে রাখা লাগবে। তো এখন এগুলো সবকিছু বাদ দেন, শুধু ডিএক্স কিউব, ডিএক্স কিউব আর ডিএক্স ডিএক্স যেগুলো আছে এগুলো দেখবেনই না। তাহলে এখন ডিএক্স কিউব করলে কি আসতো, ডিডিএক্স অফ এক্স কিউব করলে কি আসবে, 3x স্কোয়ার আসবে। এইটুকুর মান হচ্ছে কত, ডিডিএক্স অফ, এই যে এতটুকুর মান কত ভাই, ডিডিএক্স অফ এক্স কিউবের মান কত, 3x স্কোয়ার, ইনটু তার সাথে একটা কি অবস্থায় আছে ভাই, ইনটু তার সাথে একটা ডিএক্স আছে, দ্যাটস ইট, এটাই হচ্ছে এদের রেজাল্ট। সো কোথাও যদি এরকম থাকে ভাই, কোথাও যদি এরকম থাকে যে ডি এক্স কিউব, সো এটার রেজাল্ট হচ্ছে এই যে এটা 3x স্কোয়ার ইনটু ডিএক্স। বুঝে গেছি, বুঝতে পারলাম নাকি বুঝিনি বলবেন, সবাই বুঝেছেন, সবার কথাবার্তা শুনতে চাই। ওকে, তাহলে খুবই সহজ জিনিস। এরপর dx সরাবো কিভাবে, হ্যাঁ বুঝিনি, কি বলেন, dx টা সরাবো কিভাবে পরবর্তীতে? ডিএক্স তো আর সরানো যাবে না, ডিএক্স থাকা লাগবে, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করেছেন সেটাই এখানে লেখা আছে। এরপর ডিএক্স দ্বারা যদি ভাগ করেন তাহলে ডিএক্স সরে যাবে। বুঝেছি সবকিছু ভাই? বুঝছি ভাই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা এখানেও একই কাজ করবো ভাই। কি করতে পারি, ধরেন পি আর ভি দুইটাই চেঞ্জ হচ্ছে না, এখানে ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, তাহলে দুইটাই চলক। আর যদি কোনোদিন অন্তরীকরণে দুইটা চলক থাকে ভাই, তাহলে কি যেন হয়, ইউভির ফর্মুলা, তাহলে পি একবার বাহিরে ডিভি, একবার ভি বাইরে ডিপি ইজ ইকুয়াল টু ডি ইন্টু কে। দেখেন তো ভাই, কনস্ট্যান্টের যার সাপেক্ষে অন্তরীকরণ করেন, যার সাপেক্ষে অন্তরীকরণ করেন, কনস্ট্যান্ট অন্তরীকরণ সবসময় কি ভাই, জিরো না? তাহলে নিচের লাইনটা কি বুঝেছি, বলুন, নিচের লাইনটা বুঝেছি? আচ্ছা, শেষ, কাজ শেষ। আমি আনতে চাচ্ছি ডিপি বাই ডিভি, সো ভি ডিবি কে এই পাশে রাখি, আর এই পাশে মাইনাস করে দিলে কি লেখা যাবে, পি ডিভি লেখা যাবে, লিখা যাবে। তাহলে ডিভি কে ভাগ করেন, ভি কে পাশে পাঠান, ডিভি কে পাশে আনেন, ভি কে পাশে পাঠান, কাজ শেষ। সো ডিপি ডিভাইডেড বাই ডিভি সমান লিখা যাবে মাইনাস পি ডিভাইডেড বাই ভি, এবং এটাই হচ্ছে ভাই পিভি গ্রাফের স্লোপ। বুঝতে পারলাম? বুঝতে কি পেরেছি? এখন আপনি যদি ভাবেন, আপনি এখন ধরেন ভাবছেন যে ভাই তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে স্লোপ বের করতে পারবো। স্লোপ ইজিলি বের করতে পারবেন আপনি যদি এই পয়েন্টের অ্যাসোসিয়েটেড, ধরেন এই পয়েন্টের অ্যাসোসিয়েট ভলিউমের মান ধরেন জানেন, ভলিউমের মান ধরেন 2, আর ধরেন এই পয়েন্টের অ্যাসোসিয়েট আপনার হচ্ছে প্রেসারের মান 8, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে ঢাল কত হবে ভাই, কিভাবে বের করবেন? এই পার্টিকুলার পয়েন্টের ভলিউম আর এই পার্টিকুলার পয়েন্টের প্রেসার, এই দুটোর ভাগফল। বুঝে গেছি, বুঝতে পেরেছি নাকি বুঝিনি? বুঝলেন সবাই? এবার আপনি চাচ্ছেন যে না ভাই এটা না, আমি এই পয়েন্টের আমি ঢাল বের করতেছি, তাহলে এই পয়েন্টে পার্টিকুলার
ভলিউম আপনাকে জানা লাগবে, এই পয়েন্টের পার্টিকুলার প্রেশার আপনাকে জানা লাগবে। তো আপনি জাস্ট প্রেশারকে ভলিউম দ্বারা ভাগ করেন, মাইনাস দ্বারা গুণ করবেন, তাহলেই আপনার হচ্ছে স্লোপ চলে আসবে। এখন আপনি ভাবতে পারেন যে ভাই মাইনাস কেন, ভাবতেই পারেন ভাই স্লোপ আবার মাইনাস কেন। এখন এগুলো আমি একটু পরে এক্সপ্লেন করা শেখাবো, স্লোপ কখন মাইনাস হয়, স্লোপ কখন প্লাস হয়, স্লোপ কখন ইনক্রিজ হয়, স্লোপ কখন ডিক্রিজ হয়, সব শেখাবো, অনেক গভীরের ক্লাস হবে। তারপরে একদম শর্টকাটে বলে দিই স্লোপটা মাইনাস কেন ভাই, কারণ দেখেন আপনি যদি এই জায়গায় আপনি স্লোপ যে কোনো পয়েন্টে স্লোপ বের করলেও করা লাগে কি জানেন, একটা স্পর্শক টানা লাগে। সো ওই পয়েন্টে যদি একটা স্পর্শক টানেন, দেখেন তো ভাই স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা উৎপন্ন করছে এটা একটা স্থূল কোণ না, 90 ডিগ্রি থেকে বড়, আর tan 90 ডিগ্রি থেকে বড় যে কোনো কোণের জন্য মানটা আসে নেগেটিভ, সো ঢালটা পাবো নেগেটিভ। সো এই পয়েন্টের জন্য ঢাল পাবো নেগেটিভ, এই পয়েন্টের জন্য ঢাল পাবো নেগেটিভ। যেই পয়েন্টটি ইমেজিন করেন এই রেখা বরাবর সব জায়গায় ঢাল নেগেটিভ পাবেন। সো এই বক্ররেখাটার ঢাল সব জায়গায় নেগেটিভ। বোঝা গেল ব্যাপারটা? বুঝছি আমি কি সবাইকে বুঝাতে পেরেছি সবকিছু? বুঝছি ভাইয়া, ক্লিয়ার হচ্ছে? ফিল করতে পারছেন সবকিছু? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আসেন এবার আমরা চাই ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আপনারা যদি ভুলে যান কোনো অসুবিধা নেই, আমার কাজ হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে সবকিছু পড়ানো। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় ভাই, তাপের প্রবাহটা বন্ধ থাকে এবং যার ফলে প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্কটা কি, পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মনে আছে এই জিনিসটা? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা এবারও চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল কত। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল কেমন এটা বের করার আগে আমাদের রুদ্ধতাপীয় রেখার গ্রাফটা কেমন এটা জানা লাগবে, তাই না? এরকম না বিষয়টা? জি ভাই। আচ্ছা, সো আমরা গ্রাফটা কিরকম আসেন একটু ইমেজিন করার চেষ্টা করি। সো দেখেন ভাই গ্রাফ কেমন এটা ইমেজিন করা লাগবে আপনাকে এই জায়গাটাতে দেখি, ইকুয়েশনটা দেখি। সো ইকুয়েশনটা দেখেন আসেন, পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি ডিভাইডেড বাই গামা। বলা যায়? বলা যায় এই জিনিসটা, মানে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু ডিরেক্টলি না, ভলিউমের উপর একটা পাওয়ার আছে। বোঝা কি গেল? বোঝা যাচ্ছে সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন প্রেসারের উপরে পাওয়ার কত 1, ভলিউমের উপরে পাওয়ার কত গামা। গামা। আমাকে বলেন তো ভাই গামা বড় নাকি 1 বড়? গামা বড়। গামা বড়, কারণ আপনি দেখেন মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67, ডাইঅ্যাটমিক এর ক্ষেত্রে 1.40, পলি অ্যাটমিক এর ক্ষেত্রে 1.33। সো ইন এভরি গ্যাস গামা ইজ গ্রেটার দেন 1। সো গামা সবসময় 1 এর থেকে বড়। সো ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। আমি আপনাকে এখানে খুব ভালো কিছু জিনিসপত্র শেখাবো, একটু মনে রাখবেন। দেখেন আপনি বয়েলের সূত্র কি পেয়েছিলেন ভাই? মনে আছে বয়েলের সূত্র? বয়েলস লতে আপনি পেয়েছিলেন প্রেসার এবং ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল না, ডিরেক্টলি এরকম ছিল না ঘটনা? জি ভাইয়া। এবং আপনি যদি দেখেন প্রেসারও পাওয়ার 1, ভলিউমেরও কত পাওয়ার 1, এরকম ছিল না ঘটনা? জি ভাইয়া। সো এখানে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে এরকম যে আপনি যদি ভলিউম বাড়ান তাহলে প্রেসার একই হারে কমবে, যার কারণে তাদের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ভলিউম যদি দ্বিগুণ হয় প্রেসার হবে অর্ধেক, তাহলে পিভি আলটিমেটলি আনচেঞ্জড। ভলিউম 3 গুণ হলে প্রেসার হবে 1/3, আলটিমেটলি গুণফলটা কনস্ট্যান্ট। একটা যেই হারে বাড়বে আরেকটা সেই হারে কমবে। ভলিউম যদি আপনি কমাতেন তাহলে প্রেসারটা ওই হারেই বাড়তো। এইটুকু জিনিস তো আমরা বুঝি ছোটবেলা থেকেই, বুঝি নাকি বুঝি না? বুঝি ভাইয়া। আচ্ছা, কিন্তু এইখানে দেখেন প্রেসার আর ভলিউমের পাওয়ার কি সেম নাকি একজনের বড় একজনের ছোট? একজনের বড় একজনের ছোট। এইখানে যে ঘটনাটা ঘটে এই খেলাটা আপনাকে বোঝা লাগবে। এখানে যে খেলাটা সেটা হচ্ছে আপনি দেখেন ভলিউমকে বাড়ালে প্রেসার কমবে, এটাই স্বাভাবিক, তাই না? কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। সো ভলিউম বাড়লে প্রেসার কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন তো ভলিউমের থেকে প্রেসারের পাওয়ারটা কম না ভাই? জি ভাইয়া। সো ভলিউম অল্প যদি বাড়ান প্রেসার বেশি কমবে, এই হচ্ছে পাওয়ারের সম্পর্ক। ভলিউম যদি অল্প বাড়ান প্রেসার বেশি কমে যাবে, আপনি যদি ভলিউম অল্প কমান প্রেসার বেশি বেড়ে যাবে। বুঝলাম? এটাই হচ্ছে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে তফাৎ। দুই প্রক্রিয়ার মধ্যে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভলিউমের সামান্য চেঞ্জে প্রেসার বেশি চেঞ্জ হয় অ্যাজ কম্পেয়ার টু সমষ্ণ প্রক্রিয়া। আমরা কি এই জিনিসগুলো ফিল করতে পারলাম নাকি কোথাও কোনো ঝামেলা আছে? পারছি ভাইয়া। সবাই কি বুঝতে পারছি ভাই? আমাকে বলুন, যারা যারা জুমে আছেন একটু কথাবার্তা বলা লাগবে। সবকিছু কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে খুবই ভালো জিনিস। আচ্ছা, তাহলে দেখেন ভাই আমরা ভলিউম যদি বাড়াই তাহলে প্রেসার কমে। সো ভলিউম বাড়ালে প্রেসার কমে, এরকম একটা গ্রাফ আমরা অলরেডি দেখেছি না ভাই? এই যে এই গ্রাফটাই, এই যে এই গ্রাফটাকেই তো আমরা ওইভাবে ইমেজিন করতে পারি। দেখেন
সমষ্ট প্রক্রিয়া যে গ্রাফটা ছিল ভাই, সমষ্ট প্রক্রিয়া যে গ্রাফটা ছিল এখানে কি ছিল ভাই, পিভি ইজ ইকুয়াল টু কে না। সো ভলিউম যদি একটু বাড়াই প্রেসার ওই হারেই কমবে, আলটিমেটলি তাদের গুণফলটা কনস্ট্যান্ট। সো এই যে দেখেন ভলিউম বাড়ছে প্রেসার কমছে, এই যে দেখেন, এই যে দেখেন গ্রাফটা যত ডানের দিকে অগ্রসর হচ্ছে তত উপর থেকে নিচে নামছে, অর্থাৎ ভলিউম বাড়ছে প্রেসার তত ড্রপ করছে। সো ভলিউম বাড়লে প্রেসার যদি কমে তাহলে গ্রাফটা এইরকম কিছু একটা হবে, এটা আমরা অলরেডি আইডিয়া পেয়েছি সমষ্ট রেখা থেকে। সো এবারও তো একই ঘটনা ভাই, ভলিউম বাড়ছে প্রেসার কমছে, জাস্ট এবার একটু দ্রুত হারে কমবে। সো আগে ভলিউম ধরেন এইখান থেকে এতটা কমার পর প্রেসার যদি উপর থেকে এতটুকু কমে, মানে এই যে দেখেন প্রেসার এইখানকার পয়েন্ট আর এইখানকার পয়েন্ট যদি আপনারা কানেক্ট করেন, তাহলে এবার ভলিউম অল্প কমলে কি প্রেসার এতটা কমে যাবে না, প্রেসার তো বেশি কমবে। সো এইবার রুদ্ধতাপের রেখার গ্রাফটা এই যে অনেকটা এরকম হয়, অর্থাৎ প্রেসার দেখেন সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে ফাইনাল প্রেসার, রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে ফাইনাল প্রেসার কিন্তু একই বিন্দুতে, এবং দুইটারই ইনিশিয়াল প্রেসার কিন্তু একই বিন্দুতে। কিন্তু দেখেন রুদ্ধতাপীয় রেখার ফাইনাল এই প্রেসার আসার জন্য ভলিউম কমেছে অল্প, ভলিউম বেড়েছে অল্প, কিন্তু সমস্ত প্রক্রিয়া অনেক বেশি ভলিউম বাড়তে লেগেছে। বুঝতে পারছি বিষয়গুলা? এগুলোই হচ্ছে ভাই ডিপ আলোচনা, একটু ভালোভাবে বোঝার বিষয়। আমি যদি একবারে আপনাদেরকে দেখাতে চাই তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, এই যে এরকম একটা গ্রাফ হবে, এই যে এরকম, মানে মোট কথা হচ্ছে ভাই ভলিউমের সামান্য চেঞ্জ, এই যে দেখেন ভলিউমে দেখেন এই পয়েন্টের আর এই পয়েন্টে দেখেন ভলিউমের সামান্য চেঞ্জ, কিন্তু দেখেন প্রেসারের বিশাল চেঞ্জ, প্রেসার অনেক বড় পরিবর্তন হলো। বুঝতে পারলাম গ্রাফটা কিরকম হবে ভাই? জি ভাইয়া। বুঝতে পেরেছি? সবাই বলুন, সবাই সবাই কি ফিল করতে পারলেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া। বাকিরা ভাই যারা যারা আছি একটু কথাবার্তা বলা লাগবে না, বলুন। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এখন আমরা এই গ্রাফটার বিভিন্ন পয়েন্টে ঢাল বের করতে চাই, এই পয়েন্ট আর এই পয়েন্টে ঢাল বের করতে চাই। আমাদের কাজই তো আজকে ঢাল বের করা, তাই না? এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে আমাদের করা লাগবে কি ভাই, ডিপি বাই ডিভি করা লাগবে, এটাই তো ঘটনা, যেহেতু বক্ররেখা নর্মালি পারবো না। আমরা ডিপি বাই ডিভি করতে চাই, আমরা যে কোনো পয়েন্টে ঢাল বের করতে গেলে আমাদের জানা লাগবে কি ভাই, ডিপি ডিভাইডেড বাই ডিভি। এখন ডিপি বাই ডিভি এটা কি আসমান থেকে টপকাবে নাকি আপনাকে বানানো লাগবে? আপনাকে বানানো লাগবে। এখন আপনি বানাবেন কোত্থেকে? আপনাকে পয়জন অলরেডি একটা রেশিও দিয়ে রেখেছে, সেটা কি পিভি গামা ইজ ইকুয়াল টু কি বলেন, কনস্ট্যান্ট। আপনি এই ইকুয়েশন থেকে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফাংশন, প্রেসার আর ভলিউমের ফাংশন, এই ফাংশন থেকে আপনি ডিপি বাই ডিভি আনবেন। বুঝতে পেরেছি? জি ভাইয়া। সো কিভাবে করবেন ভাই? ওই একই ফর্মুলা, একই টাইপ, একই জিনিস, খুবই সহজ জিনিস। জাস্ট আপনি করলেন কি জানেন, উভয় পাশে আংশিক অন্তরীকরণ করবেন। এই পাশেও ডি নিবেন, এই পাশেও ডি নিবেন। সো আসেন নেন, নেন, এবং আপনি জানেন প্রেসার ভলিউম দুটোই চেঞ্জ হচ্ছে। দেখেন ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, সো দুটোই চলক। সো আমরা ইউভি ফর্মুলা বসাবো। সো একবার পি বাহিরে ডি অফ ভি টু দি পাওয়ার গামা, আর আরেকবার ভি বাহিরে ডি অফ পি অর্থাৎ ডিপি ইজ ইকুয়াল টু ডি অফ কে। কত হবে বলুন? কনস্ট্যান্টের অন্তরীকরণ সবসময় আসে কত? 0। এই লাইনটা কি বুঝেছি? এই লাইনটা কি বুঝেছি ভাই? সবাই কথাবার্তা বলবো? বুঝেছি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আপনি সবকিছু পারবেন, ডিপি কে অ্যাজ ইট ইজ রাখেন, ভি টু দি পাওয়ার গামাকে অ্যাজ ইট ইজ রাখেন, এদিকেও সবকিছু অ্যাজ ইট ইজ রাখেন। কিন্তু দেখেন এইখানে ভি আছে, তার উপর একটা পাওয়ার আছে গামা, গামার তো একটা মান আছে, এটা একটা কনস্ট্যান্ট, তার মানে আপনি ভি টু দি পাওয়ার গামাকে অন্তরীকরণ করতে পারবেন। কিন্তু শুধু ডি লেখা আছে, আপনি যদি সামহাও ডি ভি পেতেন, মানে ভি টু দি পাওয়ার কিউবকে আপনি যদি ডি ডি ভি করেন তাহলে আপনি ইজিলি বলতে পারবেন 3v স্কোয়ার, তাই না? ইজিলি বলতে পারবেন। কিন্তু এখানে তো ভাই ডি, শুধু ভি টু দি পাওয়ার গামা আছে, শুধু ডি আছে। সো আপনি একটা কাজ করুন, আপনি এখানে একটা ডিভি কল্পনা করে নিন আর এর সাথে তাহলে একটা ডিভি গুণ করে দিন। এবার দেখেন কাজটা ইজি হয়ে গেল। সো এবার আপনি কি লিখতে পারেন ভাই? দেখেন কি লিখতে পারি আমরা, প্রেসারকে অ্যাজ ইট ইজ লিখে দেন ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা, ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা, তাহলে আসবে কি ভাই, গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু 0। বলুন ভাই এটা কি বলা যায় নাকি যায় না? জি ভাইয়া বলা যায়। সবাই কথাবার্তা বলা লাগবে, সবাই। বুঝাচ্ছি, তো আপনাদের এখন ওই অনুযায়ী পারফর্ম করা লাগবে। বলুন সবাই কি সবকিছু বুঝতে পেরেছি? জি ভাইয়া। সবকিছু দেখেন, প্রত্যেকটা লাইন দেখেন, একটা সিঙ্গেল লাইনও যেন আমি কারোর মধ্যে কোনো প্রবলেম না দেখি। বুঝেছি সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন বের করতে চাই ডিপি বাই ডিপি। এখন দেখেন ইজি, সবকিছু ইজি। আপনি এই টার্মটাকে এইদিকে রাখেন, এই টার্মটাকে ওইদিকে পাঠান, তাহলে কি লেখা যাবে ভাই? শোন, আমরা এই লাইনটাকে কপি করি, দাঁড়া, তাহলে লেখা যাবে
সো আমরা এইটুকু টার্মকে এই পাশে পাঠাবো। সো এখন ওভারঅল পুরো জিনিসটাই একটু বামে লিখি। সো দেখেন কি চলে আসে ভাই, এই যে দেখেন জিরোটাকে মিশিয়ে দিই আর এই পাশে প্লাসটাকে মিশিয়ে দিই। সো দেখেন এরকম কিছু একটা আসে, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি, আর এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস পি টু দি পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিপি। বলা যায়, বলা যায় না ভাই? জি ভাই যায়। আচ্ছা শেষ, কাজ শেষ। দেখেন আপনি ডিভি কে এই পাশে আনেন, সো ডিপি ডিভাইডেড বাই ডিভি, আর ভি টু দি পাওয়ার গামা কে এই পাশে নিয়ে যান, তাহলে মাইনাস পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। লেখা যায় এই জিনিসটা, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই দুটাকে গুণ করলে তো ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আসে। সো একটু ভেঙে লিখেছি, ওকে। সো ইজি, দেখেন ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটা, আর কোথাও যদি এরকম লেখা থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটা মানে যা ওয়ান বাই এক্স মানেও তা, তার মানে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ভাই, ওয়ান বাই ভি। সো ওভারঅল পুরো জিনিসটাকে যদি আমি একবারে সিম্পলিফাই করে রাখি তাহলে এরকম জিনিস আসবে, ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু গামা, গামা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকলো, গামা অ্যাজ ইট ইজ থাকলো, এখানে কি আছে ভাই মাইনাস পি আছে, এই যে পি আছে, আর ভি তো নিচে মাইনাস পি, এই যে এটাই হচ্ছে ভাই স্লোপ, এটাই হচ্ছে স্লোপ। দেখুন জিনিসটা বুঝতে পেরেছি কিনা, দেখুন বুঝতে পেরেছি কিনা, জি সবাই ভাইয়া। কথাবার্তা বলি, যারা যারা আছি ইচ পার্সনের কাছে আমি এখন কথা শুনতে চাই। বলুন সবাই কথাবার্তা বলুন, এক এক করে শুরু করুন। বলছি বুঝেছি ভাইয়া। ভালো জিনিস। গামাটা আসছে, হ্যাঁ গামা, মানে এক্সট্রা শুধু গামাটা গুণ হয়েছে। এক্স্যাক্টলি, এক্সট্রা শুধু গামাটা গুণ হয়েছে। বুঝতে পেরেছি ভাই? বুঝছি। আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল একটা বিষয় আসে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমরা কি কোনো কম্পেয়ার করতে পারি? কি কম্পেয়ার আমি আপনাদেরকে বলছি, আপনারা বলার আগে কম্পেয়ারটা হচ্ছে এরকম। আপনি বলতে পারেন যে ভাই আমরা মাত্র অনেক কিছু দেখলাম, সরি, আপনি বলতে পারেন যে ভাই অনেক কিছুই তো দেখলাম, আপনি বলতে পারেন অনেক কিছু দেখলাম এবং আমরা জানি এইটা রুদ্ধতাপীয় রেখা এবং সমষ্ণ রেখাটা কিরকম ভাই, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, মানে রুদ্ধতাপীয় রেখাটা এরকম আর সমষ্ণ রেখাটা এরকম। এটা আমরা ফিল করে বলেছি যে সেম পরিমাণ ভলিউম পরিবর্তনে, সেম পরিমাণ ভলিউম পরিবর্তন করলেন, সেম পরিমাণ ভলিউম বাড়ালেন, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেশার ডিক্রিজ হবে অনেক বেশি সমষ্ণ রেখার তুলনায়। কেন হবে এটা আমি অলরেডি পাওয়ার দিয়ে বুঝিয়েছি। এখন আপনি বলতে পারেন যে ভাই এই দুইটা রেখার মধ্যে আমরা কি ঢালের কোনো সম্পর্ক আনতে পারি? এই রেখার তুলনায় এই রেখা যে বেশি খাড়া, দেখেন আপনি যদি একটা কলম রাখেন এই জায়গায়, তাহলে এখানে কলমটা রাখলে শোয়ানো থাকবে, এখানে একটু দাঁড়ানো থাকবে, সেইখানে যে দাঁড়ানো থাকছে সেটা যে বেশি খাড়া, এটা কি কোনোভাবে ঢাল দিয়ে ইমেজিন করা যায়? এবং এইটা খ নাম্বার প্রশ্ন অনেক বেশি আসে, যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার তুলনায় বেশি খাড়া, এটা প্রমাণ করো বা এটা একটু ব্যাখ্যা করো। সো এই চিত্রটা আঁকবেন। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটা ইমেজিন করছি। সো কিভাবে ইমেজিন করতে পারি ভাই, আমি আপনাকে আপনার পড়াশোনার বিষয় দিয়ে ইমেজিন করাচ্ছি। দেখেন আপনার কাছে এক্স এবং ওয়াই গ্রাফে দুইটা রেখা দেওয়া আছে, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা। 1 নাম্বার রেখা এক্স অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 2 নাম্বার রেখা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমি যদি আপনাকে বলি স্লোপ অফ 1 নাম্বার রেখা m1 যদি আমি বলি, সেটা কত আসবে বলুন তো ভাই? tan 60 ডিগ্রি না? যেহেতু 1 নাম্বার রেখা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর 2 নাম্বার রেখার স্লোপ কত ভাই? যে কোনো বিন্দুতে স্লোপ, সেটা মান কত আসবে বলুন? tan 30 ডিগ্রি আসবে নাকি আসবে না বলুন? আসবে। এখন আমাকে বলুন tan 60 ডিগ্রি ভ্যালু কত আর tan 30 ডিগ্রি ভ্যালু কত? একদম ফ্র্যাকশনে বলবেন না, ফ্র্যাকশনে বলবেন। tan 30 হচ্ছে 0.577, আচ্ছা 0.577, আর tan 60 ডিগ্রি ভ্যালু 1.73, তাই তো? এই হচ্ছে ঘটনা। এখন দেখেন আমরা ঢালের মান থেকে, মানের সময় মাইনাস চিহ্ন ধরবো না, শুধু মান, ঢালের মান থেকে দেখতে পাচ্ছি কোন রেখার ঢালের মান বড় ভাই? m1 এর ঢালের মান বড় 1 নাম্বার রেখার, 2 নাম্বার রেখার তুলনায় ঢাল বড় না ভাই? হ্যাঁ। সো আমরা এখান থেকে ডিসিশন নিব যে 1 নাম্বার রেখাটা বেশি খাড়া হবে 2 নাম্বার রেখার তুলনায়। সো আমরা এখন থেকে একটা জিনিস ইমেজিন করব, এটা আমি জাস্ট প্রমাণ করে দেখালাম, যার ঢালের মান বড় সে বেশি খাড়া। দেখেন তো ভাই 2 নাম্বার রেখাটা একটু শোয়ানো অবস্থায় আছে, 1 নাম্বার রেখাটা তুলনামূলক দাঁড়ানো অবস্থায় আছে না? জি ভাইয়া। সো আমরা চিত্র দেখেও বুঝতে পারছি 1 নাম্বার রেখাটা বেশি খাড়া 2 নাম্বার রেখার তুলনায়। আর ম্যাথমেটিক্যালিও দেখলাম যে 1 নাম্বার রেখা যেহেতু ঢালের মান বড়, 1 নাম্বার রেখা যেহেতু ঢাল বড় মান, হ্যাঁ, তাহলে 1 নাম্বার রেখাটা বেশি খাড়া। সো আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি ভাই
ডিসিশনটা হচ্ছে যার ঢালের মান বড় সেই রেখা বেশি খাড়া। বুঝতে পারছি? বুঝছি এবার। ইমাজিন করতে পারলেন বিষয়টা? আমরা কিন্তু ডিসিশন নিলাম, মুখস্থ করলাম না, আমরা কিন্তু বুঝলাম। আপনারা কিন্তু নিজেরাই এগুলা আমি যা যা বলছি স্বীকার করাচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনারা নিজেরা ইমাজিন করছেন, বুঝছেন, এই কারণে আপনারা নিজেরা বলছেন, দেন আমি একটা নোট আকারে বলে দিলাম যে ঢালের মান বড় সে বেশি খারাপ। বুঝতে পেরেছি সবকিছু ক্লিয়ার হচ্ছে? বুঝছি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো ঢাল পজিটিভ রেখা দিয়েছেন, যদি রেখাটা নেগেটিভলি থাকতো। আচ্ছা দিচ্ছি, এই যে দেখুন, ধরেন কথার কথা আমি কোণের মানগুলো দিয়ে দিচ্ছি। ধরেন এই কোণটা ভাই, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা ধরেন 120 ডিগ্রি আর এই কোণটা ধরে নেন 150 ডিগ্রি। ওকে, একটা কোণ 120, একটা কোণ 150। সো আমি এবার যদি 1 নাম্বার রেখা ঢাল বের করতে চাই, 1 নাম্বার, তাহলে M1 এটা কত আসবে ভাই বলেন? 10 120 ডিগ্রি কিনা? আর 2 নাম্বার রেখার ঢাল মানে এই যে 2 নাম্বার রেখাটা, যে এটা কোণ তৈরি করছে 150 ডিগ্রি, তাহলে এটা লিখতে পারি কি ভাই 10 150 ডিগ্রি বলা যায়? জি ভাইয়া। সো আমাকে এই দুটার ইয়াগুলো বলেন তো, উইথ সাইন বলবেন, ওই একই মান চলে আসবে। এই 10 120 ডিগ্রি ভ্যালু কত আসে ভাই? -1.73। -1.73, তাহলে এটা আসবে -0.57, তাই না? জি ভাইয়া। এরকম ঘটনা। আচ্ছা, সো এবার দেখেন ভাই, আমরা যদি ঢালের মানের কথা ইমেজিন করি, ঢালের মানের কথা যদি ইমেজিন করি, তাহলে আমাকে বলেন তো কে বড়? মানের কথা ইমেজিন করলে, নেগেটিভ সাইন সহ না, মান, শুধু মান। যদি দুইটারই পরম মান নেই, তাহলে কে বড়? 10 120। এমন বড়, ডেফিনেটলি। এবং দেখেন আমি আগেই বলেছিলাম না, যার মান বড় সে বেশি খাড়া। দ্যাট মিনস আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে 1 নাম্বার রেখা বেশি খাড়া। এবার আমরা চিত্রের দিকে তাকালাম, চিত্রের দিকে তাকিয়েও বুঝলাম, দেখেন তো ভাই 1 নাম্বার রেখাটা তুলনামূলক খাড়া, 2 নাম্বার রেখাটা তুলনামূলক সমান না? জি ভাইয়া। সো আমরা যা বলছি তা কি মিলছে? সবকিছু আমরা ম্যাথমেটিক্যালিও দেখছি, ফিজিক্যালি চিত্র দেখেও বুঝতে পারছি। ক্লিয়ার হচ্ছে সবকিছু? জি ভাইয়া। তাহলে কি আমরা সবকিছু বুঝতে পারলাম? জি ভাইয়া। বুঝতে পারলাম। তাহলে এবার দেখেন ভাই, এবার আমরা তাহলে একটা ডিসিশন নিয়ে আসেন। এই কথা তো এইখানে দেখেন, এবারে দেখেন, এই রেখাটা ধরে নেন, এই রেখাটার নাম ধরেন সমষ্ণ, হলুদটা হচ্ছে সমষ্ণ, আর সমষ্ণ বলতে আইসোথার্ম, হ্যাঁ। আর এই রেখাটা ধরে নেন রুদ্ধতাপীয়। এখন দেখেন, আমরা যদি এদের চিত্রের দিকে তাকাই, তাহলে কোনটা বেশি খারাপ বলেন তো? চিত্রের দিকে যদি তাকাই, চিত্রের দিকে যদি তাকাই, তাহলে দেখেন এই যে সমস্যা রেখাটা তুলনামূলক এরকম ভাবে আছে, তুলনামূলক, আমি যদি সরলরেখা কল্পনা করি, এই যে তুলনামূলক এরকম আছে। আর দেখেন তো রুদ্ধতাপীয় রেখাটা তুলনামূলক খাড়া না ভাই? কোনটা বেশি সহন? সমস্যা রেখাটা বেশি সহন, রুদ্ধতাপীয়টা তুলনামূলক খাড়া, তুলনামূলক দাঁড়ানো। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারছি সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তুলনায় একটু ঢালু অবস্থা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু খারাপ অবস্থা। এই চিত্র দেখে বোঝা যাচ্ছে বিষয়টা? জি ভাইয়া। বুঝতে পেরেছেন? এই যে বুঝতে পেরেছেন সবকিছু? আচ্ছা, এটা তো চিত্র দেখে ইমেজিন করলাম। তাহলে এবার যদি আমরা ম্যাথমেটিক্যালি ইমেজিন করি, তাহলে কি সেটাও মিলবে? আসেন মিলানোর চেষ্টা করি। দেখেন ভাই, এম অফ সমষ্ণ আর এম অফ রুদ্ধতাপীয়, দেখি তো মিলেই। সমষ্ণ প্রক্রিয়ার এম কত ভাই? -p/v। আর এটা কত ভাই? গামা ইন্টু -p/v। এরকম না ঘটনা? আমরা যদি দুই পাশে পরম মান নেই, তাহলে এই পাশেও দুই পাশে পরম মান নিব। তাহলে দেখেন তো, এটা শুধু p/v থাকে আর এটা গামা ইন্টু p/v থাকে। তাহলে আমাকে বলেন, গামা নিজে ইটসেলফ আ পজিটিভ ভ্যালু, তাহলে কার বড় ভাই? কোন মানটা বড়? এই মানটা বড়। দ্যাট মিনস এইটা বড়, দ্যাট মিনস এইটা বড়, দ্যাট মিনস রুদ্ধতাপীয় রেখার ঢালের মানটা বড়। সো আমরা কি বলতে পারি ম্যাথমেটিক্যালিও রুদ্ধতাপীয় রেখাটা বেশি খাড়া হবে? বুঝতে পেরেছি? এবং কত গুণ খাড়া হবে ভাই? এই যে গামা গুণ খাড়া। বুঝতে পেরেছি সবকিছু? মুখস্থ করলাম নাকি বুঝলাম? বুঝে বললাম। সবাই বলুন, সবাই। সেটা যদি পরীক্ষায় আসে আপনি ফাটাই দিতে পারবেন না ইনশাল্লাহ? ওকে, সো এইটা লেখা আছে, যে দেখেন, স্লোপ অফ অ্যাডিয়াবেট মানে হচ্ছে রুদ্ধতাপীয়, ইজ ইকুয়াল টু গামা ইন্টু -p/v। আর -p/v এই জিনিসটা মানে হচ্ছে এইটুকু, মানে কি স্লোপ অফ আইসোথার্ম। তাহলে স্লোপ অফ অ্যাডিয়াবেট সমান হচ্ছে গামা ইন্টু স্লোপ অফ আইসোথার্ম। অর্থাৎ আইসোথার্ম রেখার গ্রাফের ঢালের তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফের ঢালের মান গামা গুণ বেশি। সো রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। এই লাইনটা কি বুঝেছি? বুঝেছি সবকিছু? কোনো প্রশ্ন আছে আপনাদের?
হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো আসেন, এটা খুবই, এই যে এখানে চিত্র আছে, চিত্র দেখে বুঝতে পারছি না এই যে সমস্যা প্রক্রিয়াটা তুলনামূলক শোয়ানো, রুদ্ধতাপের প্রক্রিয়াটা তুলনামূলক খাড়া। ভাইয়া আমার কাছে যদি মানে ভি বনাম পি এর গ্রাফ চাইতো তখন কি করতাম? শিখাবো, শেখাবো, কোনো সমস্যা নেই। আপনাকে একটু পরে টেকনিক শিখিয়ে দিব, আপনি নিজে নিজে নিজের ইচ্ছা মতো গ্রাফ বানাইতে পারবেন। সো সে পর্যন্ত অপেক্ষা করুন, আজকের ক্লাসটা এগুলো নিয়ে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন এসেছে, এটা জেইই 2002 এ আসা, আইআইটিতে আসা, এবং এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন, কারণ তখন আইআইটি মানে অ্যাডভান্স ছিল। সো এই প্রশ্নটা একটু দেখি। বলেছে 1 ও 2, দুইটা রেখা 1 আর 2, 1 ও 2 রেখা উভয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে। নিম্নের কোন গ্যাসগুলো 1 ও 2 গ্যাস হতে পারে? অনেকগুলো গ্যাস দেওয়া আছে। বলেছে 1 নাম্বার আর 2 নাম্বার রেখা দুইটাই রুদ্ধতাপীয়। একটা সমষ্ণ আর একটা রুদ্ধতাপীয় এমন না। কি বলেছে ভাই? দুইটাই রুদ্ধতাপীয়, দুইটাই রুদ্ধতাপীয়। 1 নাম্বার রেখা 2 নাম্বার রেখা। এখন আমরা কি চিত্র দেখে বুঝতে পারছি না ভাই 1 নাম্বার রেখার তুলনায় 2 নাম্বার রেখা বেশি খাড়া? জি ভাইয়া। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম সেই জিনিসটা এখানে এখন বলা যাবে যে গামা অফ পিভি অফ 2 নাম্বার রেখা এইটা গ্রেটার হবে গামা অফ পিভি অফ 1 নাম্বার রেখা, কারণ দুইটা রেখা, এই রেখাটা বেশি খাড়া, তার মানে এর ঢালের মানটা, এর ঢালের মানের 1 নাম্বার রেখা ঢালের মানের তুলনায় কম হবে, বলা যায়। আর এটা 2 নাম্বার, দুইটা রেখারই ঢালের মান কি একই হবে না? যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঢালের সূত্র কি এটা? এখন 2 নাম্বার রেখা আর 1 নাম্বার রেখার মধ্যে পার্থক্য কি ভাই দেখেন? 2 নাম্বার রেখা আর 1 নাম্বার রেখার মধ্যে পার্থক্য কি দেখেন? দুইটাই একই জায়গা থেকে শুরু আর দুইটাই একই জায়গা থেকে শেষ হয়েছে, একই জায়গায়, দুইটা একই জায়গায় শেষ হয়েছে, দুইটা একই জায়গায় শেষ হয়েছে। তার মানে পিভি ভ্যালুটা দুই জায়গায় সমান, এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তাহলে আমাকে বলেন পিভি যদি দুই জায়গায় সেম হয় তাহলে একমাত্র কে চেঞ্জ হয়েছে বলে এই দিকের মানটা বড়? নিশ্চয়ই গামা টুর ভ্যালুটা গামা 1 এর থেকে বড়, বলা যায়। তাহলে এখানে পিভি পি বাই ভি কাটাকাটি যদি দিই তাহলে গামা 2 ইজ গ্রেটার দেন গামা 1 বলা যায়, বলা যায় নাকি যায় না বলুন? যায়। আর এবার আমাকে বলুন ভাইয়া, মাইক অফ করবেন, একজন মাইক মনে শোনা যাচ্ছে। এবার আমাকে বলেন নোট, আমরা যদি গামা বিভিন্ন গ্যাসের গামার কথাগুলো বলি তাহলে আমরা জানি না ভাই গামা মনোঅ্যাটমিক গ্যাসের গামার মান সবচাইতে বড়, দেন ডাইঅ্যাটমিক গ্যাসের, দেন পলিঅ্যাটমিক গ্যাসের। মনে আছে এই জিনিসটা? 1.67, 1.40, 1.33। তাহলে ডেফিনেটলি এখানে কোন গ্যাসটা মনোঅ্যাটমিক আর কোন গ্যাসটা ডাইঅ্যাটমিক বলেন? সবগুলো অপশনই দেখেন মনো আর ডাই দিয়ে দেওয়া। যেহেতু 2 নাম্বার গামাটা বড় 1 নাম্বার গ্যাসের তুলনায়, 1 নাম্বার গ্যাসের গামার তুলনায় 2 নাম্বার গ্যাসের গামাটা বড়, দ্যাট মিন্স 2 নাম্বার গ্যাসটা কি হবে ভাই? মনোঅ্যাটমিক। আর 1 নাম্বার গ্যাসটা কি হবে ভাই? ডায়াটমিক। ডাইঅ্যাটমিক। এখন কোন অপশনে দেখেন তো? প্রথম অপশনটা, প্রথম গ্রামটা, প্রথম গ্যাসটা দেওয়া আছে ডাই, পরেরটা দেওয়া আছে মনো। 2 নাম্বার। 2 নাম্বারটা এই যে দেখেন, প্রথমটা ডাই, পরেরটা মনো। এই অপশনটা কেন হবে না? কারণ দুইটাই ডাই। এটা কেন হবে না? কারণ দুইটাই মনো। এটা কেন হবে না? দুইটাই ডাই। সো এই অপশন বিটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা কি বুঝতে পারলাম? এটা একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন ছিল, বাট আমরা কি বুঝতে পেরেছি? সবাই আমাকে বলবেন। জি ভাইয়া বুঝেছি। ওকে, বুঝছি। সো আমি যদি এখন আপনাকে সবগুলা গ্রাফ একসাথে লিখতে চাই তাহলে আমাকে বলেন এইরকম কিছু একটা হবে না? ধরেন আমি একই জায়গা থেকে শুরু করছি, সো সমষ্ট রেখাটা ধরেন এরকম হবে, ধরেন আমি একই জায়গায় শেষ করব, সমস্ত রেখাটা এরকম হবে। আপনার এটা হচ্ছে মনো পলিঅ্যাটমিক, এটা হচ্ছে ডাইঅ্যাটমিক, আর এটা হচ্ছে মনোঅ্যাটমিক। বুঝতে পেরেছি? দেখেন ব্যাপারটা বুঝবেন, আপনাকে এই জিনিসটা ফিল করা লাগবে। দেখেন এইটা হচ্ছে ভাই সমষ্ট রেখার গ্রাফ, ওকে? মানে সমান পরিমাণ ভলিউম চেঞ্জে, দেখেন সমান পরিমাণ ভলিউম চেঞ্জ করেছেন, যতটুকু ভলিউম, যদি এখানে গ্রাফটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানো, কারণ পুরোপুরি চিত্রটা কিন্তু কারেক্ট হয়নি, একবারে তো গ্রাফ আমি স্কেল দিয়ে মাপাইনি। তো সমস্যা রেখা বলতে বোঝায় যতটুকু ভলিউম পরিবর্তন ততটুকু প্রেশার পরিবর্তন। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বোঝায় ভাই? ভলিউম সামান্য পরিবর্তনে প্রেশার অনেক বেশি চেঞ্জ হবে, তাই না? ওই যে পিভি টু দি পাওয়ার গামা আছে এই কারণে। এবং আমরা মাত্র দেখলাম যদি দুইটা রুদ্ধতাপীয় রেখার কথা বলি, এটা একটা এটা একটা, যদি দুইটাই রুদ্ধতাপীয় রেখা হয়, এটা একটা এটা একটা, দুইটাই যদি রুদ্ধতাপীয় রেখা হয়, তাহলে আমরা দেখছি যে মনোঅ্যাটমিক গ্যাসের রেখাটা বেশি খাড়া হবে রুদ্ধতাপীয় তুলনায়। এই যে দেখেন এখানে মাত্র দেখলাম না? আচ্ছা, তো এই যে সবগুলাকে যদি একসাথে কম্বাইন লিখি এরকম একটা জিনিস লেখা যায় যে এইটা ধরেন পলিঅ্যাটমিকের গ্রাফ, এইটা হচ্ছে ডাইঅ্যাটমিকের, আর এটা হচ্ছে মনোঅ্যাটমিকের, এবং এই তিনটা মিলে কি হবে ভাই? তিনটা মিলে হচ্ছে রুদ্ধতাপীয় রেখা।
এইবার বলুন সবকিছু কি ক্লিয়ার হলো নাকি হয় নাই? জি ভাইয়া। বলবেন জি সবাই। ভাইয়া। সবকিছু বুঝতে পেরেছি? জি ভাইয়া। আর কোনো সমস্যা আছে বিন্দু মাত্র? না ভাই। আচ্ছা, সেই হচ্ছে ওভারঅল বিষয়। তো এতটুকু পর্যন্ত আমরা ভাই সবাই পারি, বাট এখন আমাদেরকে শেখা লাগবে একটু অ্যাডভান্সড কেস। এবার আমরা শিখবো অ্যাডিয়াবেটিক প্রসেসের কি। আরিফ ভাই ফেভারিট কালার ইউজ করি, বলুন তো আরিফ ভাই ফেভারিট কালার কোনটা? সবচেয়ে বেশি কোন কালার ইউজ করো বলেন? এই যে এইটা আরিফ ভাই ফেভারিট কালার ইউজ করলাম। ওকে, এবার কি অ্যাডিয়াবেটিক প্রসেস অল গ্রাফস। সো অ্যাডিয়াবেটিক প্রসেসে তো আমরা ভাই ইজিলি আমরা কি গ্রাফ শিখলাম ভাই? প্রেসার বনাম ভলিউম অর্থাৎ পিভি গ্রাফ শিখলাম। এখন যদি টিভি গ্রাফ বলে অথবা ভিটি গ্রাফ বলে অথবা পিটি গ্রাফ বলে, সেগুলো আঁকবো কিভাবে? ডেফিনেটলি এরকম বইয়ে কোনো প্র্যাকটিস নেই, বাট আপনাদের পরীক্ষা প্রশ্ন ঠিকই চলে আসবে, কারণ শেখা লাগবে বিষয়গুলো। সো আমরা এখন এই গ্রাফগুলো কনভার্সন শিখবো, কিভাবে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে যাওয়া যায়। প্রস্তুত কি আছেন? জি ভাইয়া, শুরু করতে পারেন। আচ্ছা, সো যদি আপনারা প্রস্তুত থাকেন, আমি এখন একটু অ্যাডভান্স ক্লাস দিব। সো নিজেদের সিট বেল্ট গুলো একটু টাইট করবেন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন শেষ পর্যন্ত। সো আসেন আমরা এবার অ্যাডিয়াবেটিক প্রসেসের অনেকগুলো গ্রাফ শিখব। সো আমি একদম বাচ্চা দিয়ে শুরু করছি। ওকে, সো ধরে নেন এইটা ওয়াই, এটা এক্স। আসেন আগে আমি আপনাদেরকে গ্রাফ সম্পর্কে একটু আইডিয়া দিই, আগে গ্রাফের মাস্টার বানাই, তারপর আমি আপনাকে গ্রাফ কনভার্সন শেখাবো। সো দেখেন আপনার কাছে দুইটা রেখা আছে ভাই, একটা রেখা এরকম আর আরেকটা রেখা এরকম, দুইটাই সরলরেখা। একটা রেখা একরকম আর একটা রেখা আরেক রকম। এখন আমরা আসেন এই দুইটা রেখাকে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি। দুইটা রেখা দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? ব্যাপারটা বুঝেন, এই রেখাটার যে কোনো পয়েন্টে আমরা যদি ঢাল বের করি, এই দুইটা রেখার যে কোনো পয়েন্টে আমরা যদি ঢাল বের করি, তাহলে এই পয়েন্টে ঢাল যত, এই পয়েন্টও ঢাল তত, এই পয়েন্টও ঢাল তত, এই পয়েন্টও ঢাল তত। এরকম না ঘটনা? সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল সেম। আপনি বলতে পারেন ভাই কিভাবে? এটার উত্তর দিচ্ছি। আপনাকে সবসময় যে কোনো একটা রেখার ঢাল বের করার জন্য সেই রেখাটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা দেখা লাগবে। এখন দেখেন এই পয়েন্টটা মানে এইটুকু অংশ এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করেছে, এইটুকু অংশ এক্স অ্যাক্সিসের সাথে ততটুকু কোণ উৎপন্ন করেছে, এইটুকু অংশ এক্স অ্যাক্সিসের সাথে ততটুকু কোণ উৎপন্ন করেছে, এইটুকু অংশ এক্স অ্যাক্সিসের সাথে ততটুকু কোণ উৎপন্ন করেছে। সো এক্স অ্যাক্সিস তো এইখানে না, এই বরাবর চিন্তা করা যায়, এই বরাবর চিন্তা করা যায়, এই বরাবর চিন্তা করা যায়, এবং সেক্ষেত্রে দেখেন প্রত্যেক ক্ষেত্রে কোণটা সমান না ভাই? তার মানে আমরা এই দুইটা গ্রাফের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, সেটা কি বলেন? দুইটা গ্রাফের ক্ষেত্রেই অর্থাৎ সরল রেখার সব ক্ষেত্রেই এম এর মানটা ধ্রুবক, এটা বলা যায়। সব বিন্দুতে এম এর মানটা ধ্রুবক। এই রেখার সব বিন্দুতে ঢালছে, এই রেখা সব বিন্দুতে ঢালছে, বলা যায়। তাহলে এই দুইটা রেখা যে দেখতে আলাদা রকম, এটার পার্থক্যটা হলো কেন ভাই? কারণ একটা ঢাল পজিটিভ আর একটা ঢাল নেগেটিভ। এখন এটা শিখি কিভাবে কি ভাই, আসেন দেখাচ্ছি। দেখেন ভাই, এই রেখাটার যে কোনো পয়েন্টে আপনি ঢাল বের করতে গেলে আপনাকে এক্স অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করা লাগবে। এই রেখার যে কোনো পয়েন্টে ঢাল বের করার জন্য আপনাকে এক্স অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করা লাগবে। এবং এই কোণটা দেখে বোঝা যাচ্ছে না ভাই এটা লেস দেন 90 ডিগ্রি, আর এই কোণটা দেখে বোঝা যাচ্ছে না ভাই এই কোণটা যদি থিটা হয় এটা গ্রেটার দেন 90 ডিগ্রি। বলা যায়? বলা কি যায়? সো এটা যেহেতু গ্রেটার দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি, আপনি m = tan থিটা, m = tan থিটা, এই মানটা কি পাবেন জানেন? এই মানটা পাবেন পজিটিভ বা গ্রেটার দেন 0। কারণ tan 90 ডিগ্রি লেস যে কোনো ভ্যালু আপনি ক্যালকুলেটরে বসান, tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম করে 89 ডিগ্রি পর্যন্ত যাবেন, সব জায়গায় tan থিটা ভ্যালুটা পজিটিভ পাবেন। আবার আপনি 90 ডিগ্রি থেকে যে কোনো বড় ভ্যালু নেবেন, সব সময় m = tan থিটা, এই মানটা কি চলে আসবে বলেন? নেগেটিভ চলে আসবে। তাহলে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, আরিফের ফেভারিট কালার ইউজ করে, এই যে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এরকম, এই যে অনেকটা এরকম, যে দুইটা রেখার প্রত্যেক বিন্দুতে ঢাল ধ্রুবক, এটাকে বুঝেছি। এরপর আমরা দেখলাম এই রেখার ঢাল পজিটিভ, ওই রেখার ঢাল নেগেটিভ, এটা কি বুঝেছি? ক্লিয়ার হচ্ছে সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আসেন এটা যদি বুঝে থাকেন তাহলে সরল রেখা আমরা মোটামুটি বুঝতে শিখেছি। সো এবার আমাদের বক্ররেখা নিয়ে ডিল করা শেখা লাগবে। ওকে, সো আসেন এবার আমরা বক্ররেখার ঢাল নিয়ে একটু কথাবার্তা বলি, এবং এইটাই সবচাইতে মজা লাগবে আপনাদের। বক্ররেখার ঢাল নিয়ে কি একটু কথাবার্তা বলি, বক্ররেখার ঢাল নিয়ে ব্যাপক জ্ঞান দেখে আসেন। বক্ররেখার ঢাল নিয়ে যত জ্ঞানজাম আছে আসেন সব ক্লিয়ার করে দিই।
প্রস্তুত? জি ভাইয়া। ওকে, সো প্রথমে আমরা দেখব, প্রথমে কি দেখবেন, পজিটিভ ঢাল দেখবেন নাকি নেগেটিভ ঢাল দেখবেন? আগে সবকিছু পজিটিভ দিয়ে শুরু করা যায়, তাই না? বক্ররেখার ঢাল দেখেন, ঢাল কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর আমরা সরলরেখার ক্ষেত্রে ঢাল কি দেখেছি ভাই? কনস্ট্যান্ট। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে ভ্যারিয়েশন আসে। বক্ররেখার ক্ষেত্রে ঢাল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার একই সাথে ঢাল ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে। সো চারটা জিনিস একসাথে শিখবো, চারটা জিনিস। বক্ররেখার ঢাল পজিটিভ এবং ইনক্রিজিং, বক্ররেখার ঢাল পজিটিভ এবং ডিক্রিজিং, বক্ররেখার ঢাল নেগেটিভ এবং ইনক্রিজিং, বক্ররেখার ঢাল নেগেটিভ এবং ডিক্রিজিং। এগুলো যদি আপনি শিখে রাখেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো গ্রাফের ঢাল কিরকম হবে আপনি আন্দাজ করে বলেই পারবেন। একদম হুবহু পেন্সিল দিয়ে আপনাকে মিলানোর জন্য স্থানাঙ্ক লাগবে, কিন্তু আপনি আন্দাজ করে বলেই পারবেন, যে কোনো ফাংশন দেখেই বলেই পারবেন এটা ঢালটা কিরকম হতে পারে। তো বলুন, শিখবেন প্রসেসটা? অবশ্যই ভাইয়া, শুরু করেন। আচ্ছা, তো আসেন শুরু করি। তো সর্বপ্রথম 1 নাম্বার দিয়ে লিখবেন m ইজ ইকুয়াল টু পজিটিভ, অর্থাৎ ঢাল হচ্ছে ভাই পজিটিভ। ওকে, আচ্ছা আসেন, সো আমরা দুইটা গ্রাফ আঁকবো, দুইটা গ্রাফ আঁকবো। একটা হচ্ছে এইটা, আর এটাকে একটা কপি করে নিই, দাঁড়ান। ওকে, আরেকটা হচ্ছে এখানে। ওকে, প্রস্তুত সবাই? বক্ররেখার ঢাল পজিটিভ। ওকে, এবার আসেন এটা গ্রাফটা দেখতে কিরকম হইতে পারে ভাই? দুইটা গ্রাফ দেখছি আমি, দুইটা গ্রাফ। এর মধ্যে একটা গ্রাফ হচ্ছে এই যে এরকম, আর একটা গ্রাফ হচ্ছে এরকম, নাকি না এটা খারাপ, এরকম না। আরেকটা গ্রাফ কিরকম হইতে পারে বলুন? ঢাল পজিটিভ, এটা হচ্ছে ইনক্রিজিং, আর একটা ডিক্রিজিং গ্রাফ কিরকম হতে পারে? শেখাচ্ছি, একটা একটা করে যাই। আসেন আগে এটা দেখি, আমরা আগে এটা দেখি। এই বক্ররেখার এক এক করে শিখবো, কারণ একসাথে সবকিছু দিলে অনেকের মাথার অনেক উপর দিয়ে যেতে পারে। সো এক এক করে শিখি। আমাকে বলেন, এই বক্ররেখার সব বিন্দুতে ঢাল কি সেম হবে নাকি ঢাল আলাদা হবে? বলুন, আলাদা এই হবে। বক্ররেখার সব বিন্দুতে ঢাল কি সেম হবে নাকি ঢাল আলাদা হবে? আলাদা হবে। কিভাবে বুঝলাম এই জিনিসটা? বক্ররেখা। কারণ বক্ররেখা, হ্যাঁ এটা জিনিস একদম ফার্স্ট কল যে বক্ররেখা, বাট আমরা এটা অন্যভাবে বুঝতে পারি। দেখেন ভাই, এই বিন্দুতে ঢাল বের করার জন্য এরকম স্পর্শক, এই বিন্দুতে ঢাল বের করার জন্য এরকম স্পর্শক, এই বিন্দুতে ঢাল বের করার জন্য এরকম স্পর্শক। সো প্রত্যেক বিন্দুতে ঢালটা ভাই চেঞ্জ হচ্ছে, তার মানে ঢাল চেঞ্জ হবে। বুঝলাম? জি ভাইয়া। আচ্ছা, খুব ভালো, একসাথে সিঙ্ক করেছেন। আচ্ছা, সো এইটা একটা বক্ররেখা, এটা ঢালটা পজিটিভ। আরেকটা বক্ররেখা দেখাই যেটা ঢালটা পজিটিভ, এইটারই মতো করে, এইটারই মতো হবে। সো ওইটা ধরেন এই যে এরকম দেখতে, এই যে এরকম, ঠিক আছে, এরকম একটা জিনিস। এখন আপনি বলতে পারেন যে ভাই এটারও ঢাল সব বিন্দুতে আলাদা হবে, কিভাবে বুঝলাম ভাই? কারণ দেখেন এই বিন্দুতে ঢাল বের করলে এরকম, আর এই বিন্দুতে ঢাল বের করলে এরকম। সো ঢাল চেঞ্জ হতে থাকবে। এখন আমরা জাস্ট ইমাজিন করব দুই জায়গায় কি ঢালটা পজিটিভ কিনা, দুই জায়গায় ঢালটা পজিটিভ কিনা আগে এটা ইমাজিন করি। আসেন, সো কি করবো ভাই? সর্বপ্রথম দেখবো যে যে কোনো একটা বিন্দুতে, ধরেন যে কোনো একটা বিন্দুতে আপনি যদি ঢাল বের করতে চান, এই বিন্দুতে ঢাল বের করতে চাইলে কি করা লাগবে ভাই? একটা স্পর্শক টানা লাগবে, এবং সেই স্পর্শকটা দেখে বোঝা যাচ্ছে কতটুকু কোণ উৎপন্ন করেছে, লেস দেন 90 ডিগ্রি না? জি ভাইয়া। জি ভাইয়া। আবার দেখেন এই জায়গাতে, এই বক্ররেখার যে কোনো পয়েন্টে ঢাল বের করার উপায় কি ভাই? এই জায়গাটাতে আপনাকে একটা ইয়া টানা লাগবে। তাহলে আমাকে বলেন, আমি কি সঠিক গ্রাফ এঁকেছি নাকি আঁকিনি? না ভাইয়া, আগের তাহলে কোন জায়গায় চেঞ্জ করা লাগবে বলুন? আমি আপনাদেরকে আজকে অনেক গোলক ধাঁধায় ফেলবো। গ্রাফটাকে মানে কি ফ্লিপ করা লাগবে, কোথায় দিতে হবে? কি করা লাগবে? সেটাই তো করছে ভাইয়া। স্টিপ করা লাগবে, এক্স্যাক্টলি। স্টিপ করলে হয় ঢালের মানটা ইনক্রিজিং, কিন্তু ঢালের মান আমি চাচ্ছি পজিটিভ। তাহলে কিভাবে করতে পারি? আমরা এরকম কিছু একটা করতে পারি। দেখেন আমার মতো করে অ্যানালাইসিস করে করে করবেন মানে আপনারা। উলম্বের সাথে যে দিকটা কাছে আমি আপনাকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন দেখেন, আমরা ইমেজিন করি এই একটা গ্রাফ দেখলাম, হইল না, তাহলে এরকম একটা গ্রাফ তো আর দিব না। এরকম একটা গ্রাফ দিলেও তো নেগেটিভ আসে। এরকম একটা গ্রাফ দিতে পারি? না ভাইয়া। এটা গ্রাফও হবে না। তাহলে কি করতে পারি বলেন পজিটিভ গ্রাফের জন্য? ভাইয়া সেকেন্ডে যেটা আঁকতে চাইছি সেকেন্ডে যেটা দেখাইছিলাম ওটাই। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। আমরা এই যে গ্রাফটা যে আঁকবো, এটা আগে কিন্তু বুঝে গেলাম, এই দক্ষতা আমরা চলে আসে। আমরা এইরকম ধরনের একটা গ্রাফ আঁকলাম, এইরকম। এই গ্রাফেরও ঢাল কি হবে বলুন? যদি যে কোনো পয়েন্টে আমরা ঢাল বের করতে চাই, তাহলে একটা কি করা লাগবে ভাই? স্পর্শক টানা লাগবে, এবং সেই স্পর্শকটা দেখে বোঝা যাচ্ছে না লেস দেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে? কি ভাইয়া। বোঝা যাচ্ছে?
তাহলে দুই জায়গাতেই ঢালটা কি পজিটিভ বলা যায় জি নাকি যায় না? যাই ভাইয়া। আচ্ছা বলা যায়। আচ্ছা, এইবার আসেন ভাই, এবার আসেন ঢাল আমরা নেগেটিভ নিয়ে কাজ করি, নেগেটিভ ঢাল নিয়ে কাজ করি, তারপর ঢাল ইনক্রিজ এবং ডিক্রিজ কিভাবে করে সেটাও শিখবো। এবার আমরা নেগেটিভ ঢাল নিয়ে কাজ করব। এবার 2 নাম্বার জিনিস আসেন শিখবো, আমরা ভুল ভুল ট্রাই করবো এবং তারপর শিখবো ব্যাপারগুলো। সো নেগেটিভ ঢাল, পজিটিভ ঢাল যদি এরকম হয়, নেগেটিভ ঢাল কিরকম হইতে পারে? এইরকম কিছু একটা হইতে পারে, ডিক্রিজিং। কোন সমস্যা? না এটা তো হয় নাই। এটা কি ঢাল নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? নেগেটিভ পজিটিভ হবে। নেগেটিভ হবে। তারপর ধরেন এইরকম একটা গ্রাফ ড্র করতে পারি, এটা ঢাল পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ নেগেটিভ হবে। হবে। সো কিভাবে বুঝলাম ভাই নেগেটিভ হবে? এগুলোর ঢালগুলো আসেন আমরা ইমাজিন করি, আমরা কোনো কিছু মুখস্থ করব না, ঠিক আছে? আমরা ইমাজিন করব। দেখেন এই যে কোনো পয়েন্টে ঢাল বের করার জন্য আপনাকে করা লাগবে কি ভাই? স্পর্শক টানা লাগবে, এবং সেই স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা দেখে বোঝা যাচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। এই ঢালের এই বক্ররেখার যে কোনো পয়েন্টে ঢাল বের করার জন্য কোণ বের করা লাগবে, সেই কোণটা দেখে বোঝা যাচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। তার মানে দুই জায়গাতেই আমরা পেলাম ঢালটা কি হবে ভাই? নেগেটিভ হবে এই জায়গাটাতে, ঠিক আছে? এবং তার আগে গ্রাফে কি দেখেছিলাম? দুই জায়গায় ঢালটা পজিটিভ এসেছিল। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন ঢাল কখন বাড়ে কখন কমে, ঢাল কখন বাড়ে কখন কমে। সো এই যে মনে রাখবেন, জাস্ট মনে রাখবেন, আমি একদম আপনাকে শর্টকাট দিয়ে করছি, আপনি ইমাজিন করতে পারবেন। মনে রাখবেন যত খাড়া হবে, যত খাড়া হবে, আমি একটু আগে দেখালাম না, যত খাড়া হবে তত এম এর মানটা বাড়বে, ঢালের তাই মানটা না? বাড়বে। ঢালের মানটা বাড়বে, ঢালের মান বাড়লেই তো জিনিসটা খাড়া হয় না, একটু আগে দেখালাম, জি ভাই। দেখিয়েছি। সো খাড়া হওয়ার সাথে ঢালের মান বাড়ার সম্ভব মানে রিলেশন আছে, এইটা একটা জিনিস মনে রাখবেন। তাহলে আমরা যদি এখন উল্টা করি, যত ফ্ল্যাট হবে, ফ্ল্যাট সমান। খাড়া হওয়ার উল্টা জিনিসই তো ফ্ল্যাট, একদম ফ্ল্যাট হয়ে যাওয়া, যত ফ্ল্যাট হবে তত ঢালের মানটা কি হবে বলুন? কমবে। বোঝা গেল? তাহলে আমাকে বলেন, এইবার খুব ভালো মতো মনে রাখবেন, এইবার দেখেন এই গ্রাফটা যত দূরে যাচ্ছে তত কি খাড়া হচ্ছে নাকি ফ্ল্যাট হচ্ছে? খারাপ হচ্ছে। তত খাড়া হচ্ছে। এই যে একসাথে কথা বলছে, খুবই ভালো লাগছে এই জিনিসটা, তত খাড়া হচ্ছে। দ্যাট মিনস এই গ্রাফটাতে আমি একদম আপনাকে ডিসিশন নিয়ে বলছি, এই গ্রাফটাতে ঢালের মানটা কি ভাই? পজিটিভ, ঢালের মানটা পজিটিভ, এবং 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 ঢালের মানটা ইনক্রিজিং, ঢালের মানটা ইনক্রিজিং। সো বক্ররেখাতে একই সাথে দুইটা ঘটনা ঘটে, ঢালের মান পজিটিভ নেগেটিভ হতে পারে, ঢালের মান কম বাড়া করতে পারে। সো এখানে ঢালের মান পজিটিভ এবং কি হচ্ছে? এম এর মানটা ইনক্রিজ করছে। বুঝেছি? জি ভাইয়া। আচ্ছা, এবার এটাতে আসেন, দেখেন তো ভাই এই জায়গায় যত গ্রাফটা এক্স অ্যাক্সিস বরাবর আগাচ্ছে তত কি ফ্ল্যাট হচ্ছে নাকি খাড়া হচ্ছে? ফ্ল্যাট হচ্ছে। তত ফ্ল্যাট হচ্ছে না? এই যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে না, এইদিকে যত যাচ্ছে ওইদিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। যদি এরকম হইতো তাহলে খাড়া হইতো, কিন্তু হয়ে যাচ্ছে কি ভাই? ফ্ল্যাট। ফ্ল্যাট। তাহলে আমরা এখানেও বলতে পারি না ভাই যে ঢালের মানটা কি হচ্ছে? বাড়ছে নাকি কমছে? কমছে। কমছে। এবং এখানে ঢালের মানটা কি? ঢালের মানটা পজিটিভ, ঢালের মানটা পজিটিভ, কিন্তু ঢালের মানটা কি? বাড়ছে নাকি কমছে? কমছে। সো পজিটিভ ঢাল নিয়েও, পজিটিভ ঢাল, দুইখানে ঢাল পজিটিভ, কিন্তু ঢালের মান বাড়ছে বা কমছে এটার উপর বেস করে কিন্তু গ্রাফ চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, সো এবার আসেন সামনের দিকে যাই। এবার এই জায়গাটাতে লক্ষ্য করেন, দুই জায়গাতেই ঢালের মানটা কি? নেগেটিভ। নেগেটিভ। এই জায়গায় ঢালের মান নেগেটিভ, এই জায়গায় ঢালের মান নেগেটিভ। কিন্তু দেখেন তো ভাই, কিন্তু দেখেন এই জায়গাটাতে যত এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ঢালটা কি ভাই? ফ্ল্যাট হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। ফ্ল্যাট হয়ে যাওয়া মানে কি ভাই বলুন তো? ঢালের মান কি বাড়া নাকি কমা? কমা। কমা। আর এই গ্রাফটার ক্ষেত্রে দেখেন তো ভাই, যত এক্স অ্যাক্সিস বরাবর আগাচ্ছে তত দেখেন তো ভাই খাড়া হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। খাড়া হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখানে ঢালের মানটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। 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 So, এবার আমাকে চারটা জিনিস হজম করুন, হজম করে আপনাকে বলবেন ভাইয়া হজম হয়েছে। চারটা জিনিস যদি ভালো মতো একবার বুঝে যান তাহলে আপনি ভাই পৃথিবীর যে কোনো গ্রাফ, যে কোনো জিনিস আপনি একটু স্টাডি করলেই বলে দিতে পারবেন যে ও ভাইয়া এই ঘটনা এটা তাহলে এরকম কিছু একটা হতে পারে। বুঝতে পেরেছি সবকিছু? চারটা গ্রাফে কি হজম করতে পারলেন? আমি কিন্তু মুখস্থ করিনি, দেখেছেন, আমি নিজেও দু একবার ভুল ট্রাই করেছি ইচ্ছা করে যেন আপনারা জিনিসগুলো ধরতে পারেন, এবং আপনারা নিজেরাই ধরতে পেরেছিলেন ওই জিনিসগুলো। এবার কি ক্লিয়ার হয়েছে সবকিছু? জি ভাইয়া। আগের জি স্লাইডে ভাইয়া। যান। আগের স্লাইডে যাব। জি ভাইয়া। এই যে একটা স্মাইল দেন, স্ক্রিনশট নিব। একটা কি দিব? স্মাইল দিব? Screenshot নিব। আচ্ছা দাঁড়ান। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম। ওকে, সামনের দিকে যাই। ফিজু ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছেন, সব বুঝতেছি, বলুন। আপনি রেসপন্স করছেন না, ভাই একটু লাউডলি বলবো। ওকে, তাহলে ভাই সব শেষ। এবার ভাই আপনি পৃথিবীর
আমাদেরকে পৃথিবীর সব গ্রাফ তো আর করা লাগবে না, আমাদের করা লাগবে ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফগুলো আছে। সো আসেন এবার ভাই আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা ছিল পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওই গ্রাফটাকে আমরা মাত্র যে জ্ঞানগুলো অর্জন করলাম সেই জ্ঞানের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করি। ঠিক আছে ভাই? ঠিক আছে। জি ভাইয়া। এখন আপনি জানেন পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আপনি চাচ্ছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি চাচ্ছেন সেটা আগে বলি। আপনি চাচ্ছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার বনাম ভলিউমের গ্রাফ। কি চাচ্ছেন ভাই? প্রেসার বনাম ভলিউমের গ্রাফ। তাহলে আপনি যদি প্রেসার বনাম ভলিউমের গ্রাফ জানতে চান, আপনি যদি একবার ঢাল সম্পর্কে আইডিয়া পেয়ে যান, ঢাল, যে ঢালটা কিরকম, ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং ঢালের মানটা কি বাড়ছে নাকি ঢালের মানটা কমছে, তাহলে আমাকে বলেন তো পৃথিবীর সব বক্ররেখার ঢাল আপনি বলেই পারবেন না, দেখতে কিরকম হবে বলেই পারবেন না। জি ভাইয়া। বক্ররেখা 4 প্রকার আকৃতি ধারণ করতে পারে, যদি প্লেন হয় ব্যাপারটা তাহলে 4 প্রকার আকৃতি ধারণ করতে পারে। কোন 4 প্রকার দেখিয়ে দিয়েছি। ঢাল পজিটিভ হয় তাহলে এরকম হবে, এবং ঢাল যদি ইনক্রিজিং হয় ডিক্রিজিং হয় তাহলে কিরকম হবে, এবং বক্ররেখা যদি ঢাল নেগেটিভ হয় ইনক্রিজিং ডিক্রিজিং হলে কিরকম হবে। এই 4 এর বাইরে কোনোদিন যাবে না গ্রাফ, মানে আপনার সিলেবাসের কোনোদিন তো বাইরে যাবে না। বুঝতে পারলাম বিষয়টা? সো আপনাকে ঢালটা অ্যানালাইসিস করা লাগবে, ঢাল পজিটিভ নাকি নেগেটিভ এবং ঢাল বাড়ছে নাকি কমছে। সো আসেন আমাদের কি বের করা লাগবে তাহলে ভাই? ডিপি বাই ডিভি বের করা লাগবে, তাই না? সো আমরা তো অলরেডি শিখেছি না ভাই, এই জিনিসটার সম্পূর্ণ আমি প্রসিজারটা আর করলাম না কারণ অলরেডি করেছি। ডিপি বাই ডিভি বের করলে কি আসে? গামা ইন্টু মাইনাস পি বাই ভি আসে না? মাইনাস পি বাই ভি আসে না? জি ভাইয়া। এটাই কি ঢাল নাকি ঢাল না বলুন? এটাই ঢাল। এম ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই, মানে ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ভি, এটাই ঢাল না? মানে পিভি টু দি পাওয়ার গামা, এই বক্ররেখা, এটা তো একটা বক্ররেখা ডেফিনেটলি। কিভাবে বুঝলাম বক্ররেখা ভাই? কারণ সরল রেখা হওয়ার জন্য y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে থাকা লাগবে, অর্থাৎ x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1। যদি এই ফরম্যাটে থাকে তাহলে সেটা সরল রেখা হবে ফর শিওর। সরল রেখার বাইরে কি আছে পৃথিবীতে? বক্ররেখা আছে। এখানে প্রেসারের পাওয়ার 1, ভলিউমের পাওয়ার অন্য কিছু, তার মানে এটা বক্ররেখা হবে ডেফিনেটলি। এবং সেই বক্ররেখাটা কিরকম হবে দেখতে আমরা ধরেন জানি না, আমি আপনাকে শিখাই নাই। সো আমরা এখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে বুঝবো যে বক্ররেখাটা দেখতে কিরকম হতে পারে, তারপর আমরা আঁকবো। ঠিক আছে? সো আসেন আগে তো বুঝেছি এটা বক্ররেখা হবে, বুঝেছি তো নাকি বুঝি নাই? আচ্ছা এবার আসেন অ্যানালাইসিস করি। সো সর্বপ্রথম অ্যানালাইসিস করব যে এম এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ। কিভাবে অ্যানালাইসিস করব ভাই? আসেন দেখি। আমাকে বলেন গামার মান কি কখনো নেগেটিভ হইতে পারে? না। না ভাইয়া। প্রেসারের মান কোনোদিন নেগেটিভ হইতে পারে? না। না। ভলিউমের মান কখনো নেগেটিভ হতে পারে? না। এরা সবাই কি আলাদা আলাদা হয় পজিটিভ না ভাই? জি ভাইয়া। ভলিউমের মান নেগেটিভ হতে পারে না, ভলিউমের পরিবর্তন নেগেটিভ হতে পারে, কিন্তু এখানে তো ডিভি নাই, শুধু ভি আছে, ভলিউমের নেগেটিভ হতে পারে না। তার মানে পি ভি গামা সবাই পজিটিভ। তাহলে সব পজিটিভের সাথে একটা জিনিস মাইনাস গুণ আছে, তার মানে ডেফিনেটলি ডিপি বাই ডিভির মানটা নেগেটিভ ছাড়া অন্য কিচ্ছু হবে না, সবসময় নেগেটিভ হবে বলা যায়। বুঝছি। এদের মানটা যদি হ্যাঁ। কারো মানটাও নেগেটিভ হতে পারে কোনো একটা সিচুয়েশনে, তাহলে আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। তাহলে তখন আর বলতে পারবো না এম এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ, তখন আমাদের বলা লাগবে এম এর মান সিচুয়েশন ভেদে পজিটিভ, সিচুয়েশন ভেদে নেগেটিভ। বাট আমাদের ইন্টারেস্ট সিলেবাস এরকম নাই ভাই, আমাদের গামা পিভি সবাই পজিটিভ। সো একমাত্র নেগেটিভ জিনিস মাইনাস আছে, সো সব পজিটিভকে নেগেটিভ দ্বারা গুণ করলে আলটিমেটলি এম এর মানটা নেগেটিভ আসবে। সো এম এর মান এখানে কি আসলো ভাই বলুন? নেগেটিভ আসলো। তার মানে পি বনাম ভি এর যে গ্রাফটা, এই বক্ররেখার যে গ্রাফটা, সেটা এই দুইটার মধ্যে একটা হবে, হয় এরকম হবে না হয় এরকম হবে, হয় এরকম না হয় এরকম। এখন কোন রকম হবে আসেন সেটা ফার্দার অ্যানালাইসিস করি। সো এবার আমাদের অ্যানালাইসিস করার বিষয় কি বলুন? ঢালের মান বাড়ছে নাকি কমছে, তাই না ভাই? এটাই না? সো আমরা আগে গামার ঢালের মানটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা ইমাজিন করলাম। এবার আসেন দেখি ঢালের মান বাড়ছে নাকি কমছে। এখন দেখেন ঢালের মান এম, ঢালের মান এটা সমান কি লেখা যায়? গামা ইন্টু পি বাই ভি না? মাইনাস চিহ্নটা চলে যাবে জি ভাইয়া। এরকম। এখন আসেন ইমেজিন করি, শুনুন ইমেজিনেশন পাওয়ার অনেক ভালো থাকা লাগবে। দেখেন আমরা কি জানি ভাই? পি ভি, বা আমরা এইভাবে বলতে পারি পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার গামা। মনে আছে এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা যদি ভলিউমকে একটু বাড়াই তাহলে প্রেসার বেশি কমে যাবে, এরকমই না ঘটনা? এরকমই তো ঘটনা। জি ভাইয়া। সো আসেন এই জিনিসটাকে এইখানে বসাই। দেখেন ভলিউমকে একটু বাড়ালেন কিন্তু প্রেসার অনেক বেশি কমে যাবে। তাহলে আমাকে বলেন একটা ইকুয়েশনে, একটা ভগ্নাংশে, একটা ফ্র্যাকশনে আপনি হর বাড়াচ্ছেন এবং একই সাথে লব কমাচ্ছেন। হর বাড়াইলে তো ভগ্নাংশের মান কমে যায়, আবার ভাই লবটা কমিয়ে দিচ্ছেন। তাহলে আমাকে বলেন এই এম এর মানটা বাড়বে নাকি কমবে? কমবে। এম এর মান কিন্তু কমবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, ঢালের মানটা নেগেটিভ এবং ঢাল কমছে।
সো নেগেটিভ অ্যান্ড ডিক্রিজিং স্লোপ, নেগেটিভ অ্যান্ড ডিক্রিজিং স্লোপ। তাহলে আমাকে বলেন এই দুইটা গ্রাফের মধ্যে কোনটা হবে? কোনটা হবে? দেখেন নেগেটিভ এবং ডিক্রিজিং, নেগেটিভ এবং ডিক্রিজিং, তাহলে কোনটা? এটাই হবে ডেফিনেটলি, অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ। আছে কোনো চান্স? তাহলে আমাকে বলেন, আমরা একটা বিশেষ প্রক্রিয়া শিখলাম না? এরপর পৃথিবীতে আর কখনো ভাই আপনাকে যেমনই প্রশ্ন দেখ, পিভি, ভিপি, ভিটি, টিভি, যেইভাবে বলুক, আপনি জাস্ট অ্যানালাইসিস করবেন আর গ্রাফটা এঁকে দিবেন। সো গ্রাফটা দেখতে হবে এরকম। কেন এরকম ভাই? কারণ দেখেন আপনি যে কোনো পয়েন্টে ঢাল বের করলে আসবে কি, এই কোণটা থিটার মানটা গ্রেটার দেন 90 ডিগ্রি হতে ঢাল নেগেটিভ হবে, এবং গ্রাফটা আলটিমেটলি হচ্ছে কি ফ্ল্যাট, সো ঢালটা কমছে। সো আমরা দুইটা জিনিস চেক করবো, একটা হচ্ছে নেগেটিভ কিনা আর আরেকটা হচ্ছে ফ্ল্যাট হচ্ছে কিনা। সো দুইটাই মিলেছে, সো এটাই হবে গ্রাফ। বুঝেছি? জি ভাইয়া, কেমন লাগলো বলুন? অসাধারণ। দুইজনে বলুন। এই ভাই অনুপমের মামার মতো হওয়া যাবে না, কিন্তু এগুলো অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য খুঁজে খুঁজে আনা জিনিস। বলুন কেমন লাগলো? বুঝেছি? ফ্লেক্স নিতে পারবো কলেজে, হ্যাঁ ভাই কি বলেন? কলেজে যে ফ্লেক্স নিতে পারবো এইসব ব্যাপারে। আচ্ছা এবার আসেন ভিটি গ্রাফ শিখি। এখন ভাই আমাদের তো ভাই টুল আছে, তাই না? আমরা ওই টুলটা ইউজ করবো, আমরা জাস্ট দেখবো ঢালের মান পজিটিভ নাকি নেগেটিভ, এবং ঢাল বাড়ছে নাকি কমছে। এই চারটা জিনিস যদি আমরা এনিহাও জেনে যাই, মানে দুইটা জিনিস, চারটা জিনিস না, দুইটা জিনিস, ঢাল পজিটিভ নাকি নেগেটিভ, এবং এই পজিটিভের সাথে ঢাল বাড়ছে নাকি কমছে, যে সব মিলে যদি মিলে যায় আমাদের ব্যাটে বলে, তাহলে আমরা ঢালটা ইজিলি এঁকে ফেলতে পারবো বা গ্রাফটা ইজিলি এঁকে ফেলতে পারবো। বুঝা গেল বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা এবার আমরা টিভি ভিটি দুইটা গ্রাফি শিখবো। তো সর্বপ্রথম কি শেখাবো, টিভি নাকি ভিটি? কোনটা চান? কিছু আপনাদের কিন্তু হোমওয়ার্কও দিব। এখন আমাকে বলেন টিভির রিলেশনটা কি ভাই? টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মনে আছে? আচ্ছা ভাইয়া। আপনারা চাই কি ভাই? ভিটি গ্রাফ, তাই তো? তাহলে এই বরাবর হবে ভি, এই বরাবর হবে কি টি, এরকম না ঘটনাটা? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে বলেন টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এই ফাংশনটা, এটা কি সরলরেখার গ্রাফ হবে নাকি বক্ররেখার গ্রাফ হবে? বক্ররেখা। কিভাবে বুঝলাম? কারণ টি এর পাওয়ার 1 কিন্তু ভি এর পাওয়ার 1 না। সো ভি এর একটার পাওয়ারও যদি 1 এর বাইরে কিছু একটা চলে যায়, সো এটা সরলরেখা হওয়ার কোনো চান্স নেই ভাই। বুঝা গেল? সো এটা বক্ররেখাই হবে। এখন সেই বক্ররেখাটা দেখতে কিরকম হবে আমরা অ্যানালাইসিস করে বলে দিতে পারবো। সো আমাদের করা লাগবে কি ভাই? আমাদের ঢাল বের করা লাগবে, এরপর দেখা লাগবে ঢালটা কি পজিটিভ নাকি ঢালটা নেগেটিভ। যখন পজিটিভ আর নেগেটিভ পেয়ে গেলেন, এরপর দেখা লাগবে ঢালটা কি বাড়ছে নাকি কমছে। সো দুই জায়গাতে একই জিনিস, ঢালটা কি বাড়ছে নাকি কমছে, দুই জায়গাতে একই জিনিস। সো যখনই এগুলা জিনিস ফাইন্ড আউট হয়ে যাবে, আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবো গ্রাফটা দেখতে কিরকম হবে। বুঝেছি? বুঝছি ভাইয়া। সো আসেন এবার আমরা ঢাল বের করি। ঢাল বের করবো এবং ঢালের মানটা বাড়ছে নাকি কমছে সেটা দেখবো। সো ভাই সরি, আমি বলেছিলাম 1 ঘন্টা ক্লাস শেষ হবে, মনে হয় আরো আধা ঘন্টা 40 মিনিট লেগে যেতে পারে, বা আধা ঘন্টা 20 মিনিট লাগবে অ্যাটলিস্ট। কিন্তু আপনারা একটা অসাধারণ অভিজ্ঞতা পাবেন, মানে ফ্লেক্স অনেক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে সো আসেন ভাই, আমাদের বের করা লাগবে কি বলেন, এই ভিটি গ্রাফের ঢাল কি হবে ভাই? ডিভি বাই ডিটি না নাকি ডিটি বাই ডিভি? বলুন কোনটা হবে, ডিভি বাই ডিটি নাকি ডিটি বাই ডিভি? ডিভি বাই ডিটি না? ডেফিনেটলি ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই এক্সিস বরাবর যেটা আছে সেটা হবে এখানে, এক্স বরাবরটা নিচে। বুঝা গেছে বিষয়টা? সো ভুলে গেলে এইভাবে ইমাজিন মনে করে নেবেন। ওকে আমি ইচ্ছা করে অনেক কিছু ভুল দেখিয়ে, ভুল রাস্তা দেখিয়ে আপনাকে সঠিক রাস্তা দেখাবো, তাহলে আপনারা রেগুলার পরীক্ষার হলে ভুল হবে না। আপনি পরীক্ষার হলে আর কনফিউশনে পড়বেন না, ভাই এটা ঢাল দিয়ে কি ছিল ভাই, ডিভি ডিটি নাকি ডিটি ডিভি, ভুলে গেছি এই কারণে ভুল হয়েছে, এরকম আর হবে না ইনশাল্লাহ। সো আসেন করবো, শুরু করবো। সো আপনাকে আনা লাগবে ভাই ডিভি বাই ডিটি। সো আপনি ওই যে একই জিনিস ভাই আপনাকে অনেকবার শিখিয়েছি আমি, কি করবেন ভাই? দুই পাশে কি করবেন বলেন? আংশিক অন্তরীকরণ করবেন না? আসেন আংশিক অন্তরীকরণ করি। এই পাশেও ডি লিখি আর এই পাশেও ডি লিখি, কোনো অসুবিধা না হওয়া উচিত না। তাহলে দেখেন দুইটাই চলক, রুদ্ধতাপী প্রক্রিয়া টিও ভিও সবই চলক, ভলিউম বাড়লে টেম্পারেচার কমে এটাই জানি আমরা। সো দুইটাই চলক। সো টি কে একবার বাইরে রেখে ডি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আরেকবার ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কে বাইরে রেখে ডিটি ইজ ইকুয়াল টু 0 বলা যায়? জি ভাইয়া। কোনো সমস্যা? না না, সমস্যা হওয়া উচিত না। সমস্যা হলে অনেক সমস্যা করে দেবো আমি, সমস্যা হওয়াই যাবে না। এবার আসেন দেখেন ভাই, আমরা ঝামেলায় পড়বো হচ্ছে এই জায়গাটা নিয়ে, যে ভাইয়া ডি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এইখানে কি এমন করবো ভাই যেটা তো হয়? আমরা শুধু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পারতাম, বাট শুধু ডি থাকাতে পারি না। সো আপনাকে ইমেজিন করা লাগবে, এখানে একটা ডিভি দ্বারা ভাগ করে দিবেন, একটা ডিভি দ্বারা গুণ করে দিবেন।
তাহলে এবার বলেন ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আপনি জাস্ট এটা ইমাজিন করেন ডিডিভি অফ ভি টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এন ইন্টু ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই ঘটনা, মানে পাওয়ার থেকে মাইনাস এক হয়ে যায়। সো আসুন ওটাই করবো। সো আমরা যেটা করবো, -1 সো টি তো বাহির অ্যাজ ইট ইজ থাকবে, সো গামা মাইনাস ওয়ান সামনে চলে আসবে পাওয়ার ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে গামা মাইনাস টু ইন্টু একটা ডিভি গুণ করেছিলাম সেই গুণটা থেকে যাবে। সো এইখান থেকে এইটুকু বুঝেছেন? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এর বাকিটুকু অ্যাজ ইট ইজ, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। করে দিব। শেষ। এবার তো ভাই বাকিটা এই যে দেখেন আপনারা ওই পর্যন্ত আপনাদের দক্ষতা চলে এসেছে যে আপনারা বাকিটুকু ইজিলি করতে পারবেন, পারবেন না? জি ভাইয়া। তারপরে করি, তাহলে গোছানো থাকবে আপনাদের কাছে স্লাইডটা। ওকে, তো আসেন এবার ভাই খুবই ইজি, এবার খুবই ইজি। কি করবেন ভাই, আপনি করতে চাচ্ছেন ডিভি ডিভাইডেড বাই ডিটি, তাই তো? ডিভি ডিভাইড বাই ডিটি, তাই না? ডিভি ডিভাইড বাই ডিটি। তাহলে আপনি কি ডিভি কে পাশে রাখেন, ডিটি কে পাশে পাঠান। তাহলে টি ইন্টু গামা মাইনাস ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস টু লিখা যায় না ভাই? জি ভাইয়া। আচ্ছা মাইনাস টু না লিখেন তারা, নাকি লিখবেন? আচ্ছা ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যাবে? দেখেন দুইটাকে পাওয়ার গুণ, দুইটা জিনিস গুণ অবস্থা থাকা মানে কি পাওয়ারের যোগফল। সো দেখেন ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আলটিমেটলি ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু আসে, চেঞ্জ হয় না। ইন্টু ডিভি, আর এত ভুল করলাম, সমস্যা নেই, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিটি। সমস্যা আছে না? ভুল করিনি, ঠিক আছে? ভাইয়া এখান থেকেও আমি এই যে ভি টু দি পাওয়ার এই যে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কাটাকাটি যায়, বুঝেছি? জি ভাইয়া। আচ্ছা এবার দেখেন, এবার দেখেন ভাই, দেখেন এই জায়গায় কি থাকে ফাইনালি, টি টি এর মতোই থাকে, গামা মাইনাস ওয়ান এর মতোই থাকে, টি টি এর মতোই থাকে, এই যে এইটুকু। আর ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই ভি, সেইটুকু লিখা যায়। ইন্টু আছে কি ভাই ডিভি ইজ ইকুয়াল টু কি আছে ভাই মাইনাস ডিটি, লিখা যায় না? জি ভাইয়া। লিখা যায়। তো এখন কি করবো বলেন, আমরা চাই ডিভি ডিভাইডেড বাই ডিটি, কি করা যায় বলেন? আর গুণ। আর গুণন কি একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। সো ডিটি ডিভাইডেড বাই ডিভি যদি আমরা করি, আসেন এইটাই করি, ডিটি ডিভাইড বাই ডিভি, এটা কি পেছান, তাহলে মাইনাস চিহ্ন এই পাশে চলে আসবে, মাইনাস গামা মাইনাস ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ভি। বলেন এই জায়গাটাতে বিন্দু মাত্র কারো কোনো কনফিউশন আছে? এরপর এটাকে উল্টাই দিব, তাহলে কাঙ্ক্ষিত। হ্যাঁ এরপরে উল্টাই দিতে পারেন আপনি। আচ্ছা আমি আগে আসেন না, আপনাকে টি বনাম ভি গ্রাফই দেখাই, তারপর ভিটি গ্রাফ দেখাবো। ওকে, তাহলে টি বনাম ভি গ্রাফটা আগে দেখাবো, যেহেতু একে ফেলছি। আসেন দুইটা গ্রাফই দেখাবো, কোনো সমস্যা নেই, যেহেতু একটা একে ফেলছি কোনো সমস্যা নেই। সেই হচ্ছে ওভারঅল বিষয়, এই হচ্ছে ওভারঅল বিষয়। মানে আপনারা আমাকে বলুন সবকিছু বুঝেছেন কিনা। সো দেখেন আপনি যদি কোনোদিন স্লোপ দেখেন, এটাই হচ্ছে কিন্তু ঢাল, কোন গ্রাফের ঢাল ভাই? ডিটি বাই ডিভি। সো আমি আপনাকে দুইটা গ্রাফই শিখাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে ভাই টেম্পারেচার বনাম ভলিউম গ্রাফের ঢাল, আর ভলিউম বনাম টেম্পারেচার গ্রাফ হলে তো জাস্ট উল্টা দিতেন, ডিভি ডিভাইড বাই ডিটি করে দিতেন। বোঝা গেছে বিষয়টা? বোঝা কি গেল নাকি যায়নি? আচ্ছা এখন আমরা দুইটা জিনিস চেক করবো, এক হচ্ছে ঢাল পজিটিভ নাকি নেগেটিভ, আরেকটা কি বলেন? এক হচ্ছে ঢাল পজিটিভ নাকি নেগেটিভ, আরেকটা কি বলেন? ঢাল বাড়ছে নাকি কমছে। সো আসেন এখানে ঢালই তো এটা, সো গামা মাইনাস ওয়ান এটা একটা পজিটিভ ভ্যালু, টি একটা পজিটিভ ভ্যালু, ভি একটা পজিটিভ ভ্যালু, সো এই পুরো জিনিসটাই পজিটিভ, এর সাথে মাইনাস গুণ, দ্যাট মিনস ঢালের মানটা ডেফিনেটলি নেগেটিভ ছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না। যে কোনো সিচুয়েশনে ঢালের মান সবসময় নেগেটিভ, বোঝা গেল? কারণ টেম্পারেচার ভলিউম এগুলো সবকিছু সবসময় পজিটিভ হবে। টি এর মান কি কখনো নেগেটিভ হতে পারে? তখন আপনি নিশ্চয়ই বলতে পারেন যে ভাই টি এর মান তো নেগেটিভ হতেই পারে, -20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভাই এই টি মানে কি ডিগ্রি সেলসিয়াস নাকি কেলভিন? এটা কেলভিন, কেলভিন কখনোই নেগেটিভ হবে না, 0 কেলভিনেই তো যেতে পারবেন না। সো টি নেগেটিভ হবে না, ভি নেগেটিভ হবে না, গামা মাইনাস ওয়ান অলওয়েজ পজিটিভ ভ্যালু। সো পুরোটা পজিটিভের সাথে নেগেটিভ গুণ করলে ঢাল নেগেটিভ হবে, দ্যাটস ইট, এটুকু আমরা বুঝি। তাহলে আমাদের কাছে চয়েস আছে কয়টা ভাই? দুইটা, ইদার এটা হবে অর ওটা হবে, ইদার এটা অর ওটা, এটা না হয় ওটা, বোঝা গেল? হয় গ্রাফটা এরকম না হয় এরকম। এখন আমাদের চেক করা লাগবে কি ভাই ঢাল বাড়ছে নাকি কমছে, সেটাও কি পারবো চেক করতে? ভয় লাগতে পারে আপনাদের, কিন্তু ভয়ের কিছু নাই, আসেন আমি শিখিয়ে দিই। আপনি দেখেন ভাই, আপনি রিলেশনটা কি পেয়েছিলেন? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
তাহলে আমরা কি লিখতে পারি ভাই, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। বলা যায়, বলা যায় নাকি যায় না? তাহলে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, বলা যায়, বলা যায় নাকি যায় না? বলা যায় নাকি যায় না বলুন, আছেন তো নাকি চলে গিয়েছে? আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে কথাবার্তা বলবো সেটা। জি ভাই এবার তাহলে এবার দেখেন টি এর পাওয়ার কত ভাই, ওয়ান, আর ভি এর পাওয়ার কত ভাই, গামা মাইনাস ওয়ান। ওয়ান বড় নাকি গামা মাইনাস ওয়ান বড়? ডেফিনেটলি ওয়ান বড় গামা মাইনাস ওয়ানের থেকে। জি ভাইয়া। তাইলে আমরা এইটুকু জানি, ভলিউম কমালে টেম্পারেচার বাড়বে, ভলিউম কমালে টেম্পারেচার বাড়বে, এইটুকু আমরা বুঝি, বা ভলিউম বাড়লে টেম্পারেচার কমবে। কিন্তু কোনটা বেশি চেঞ্জ হবে ভাই, যার পাওয়ারটা ছোট, বুঝা গেছে? ও। তার মানে ভলিউমকে বেশি চেঞ্জ করা লাগবে, টেম্পারেচার ওই হারে কম চেঞ্জ হবে। বুঝলাম নাকি বুঝি নাই? বুঝি। ক্লিয়ার কি হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হচ্ছে। তার মানে আপনাকে এখানে ভলিউমকে যদি আপনি বেশি বাড়ান, ওই অনুযায়ী টেম্পারেচার একটু কমবে, একটু। আর যদি ভলিউমকে বেশি কমান, ওই অনুযায়ী টেম্পারেচার একটু বাড়বে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? জি ভাই বুঝছি। এখন এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করুন। আপনি ধরেন ভলিউমকে বাড়াচ্ছেন, তাহলে ভলিউমকে বাড়াচ্ছেন, এটা তো আমরা ঢালের মানের ক্ষেত্রে ইমাজিন করবো না? তাহলে ঢালের মানটা কি হবে ভাই, ঢালের মানটা কি হবে বলুন? ক্যাপিটাল এম, মানে এম পরম মানের মধ্যে কি হবে, গামা মাইনাস ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ভি, এটাই হবে না? মাইনাসটা চলে যাবে। তাহলে দেখেন আপনি ভলিউমকে একই সাথে বাড়াচ্ছেন, ভলিউমকে বাড়াচ্ছেন, একই সাথে টেম্পারেচার আবার কমছে, একটা ভগ্নাংশেরই ভাই। ভলিউম বাড়াচ্ছেন আবার লব, মানে আপনি ভর বাড়াচ্ছেন আবার একই সাথে লব কমাচ্ছেন, হর বাড়াচ্ছেন লব কমাচ্ছেন, হর বাড়াচ্ছেন লব কমাচ্ছেন। তাহলে ওভারঅল এম এর মানটা কি বাড়বে নাকি কমবে? কমবে, কমবে। তাহলে দেখেন ভাই, ফ্ল্যাট হবে। ঢালের মান নেগেটিভ, ঢালের মান কমছে, নেগেটিভ এবং কমছে, তাহলে গ্রাফটা কি রকম হতে পারে বলুন? ফ্ল্যাট হবে, মানে ফ্ল্যাটের দিকে যাবে। ফ্ল্যাটের দিকে যাবে, এবং নেগেটিভ এবং ফ্ল্যাট, তাহলে গ্রাফটা এই যে অনেকটা এরকমই হবে। বুঝে গেল? এখন আরো পারফেকশন যদি আপনি আঁকতে চান, তাহলে আপনাকে এই কন্ডিশনটা দেখা লাগবে যে ভলিউম বেশি কমাবেন, টেম্পারেচার কম কমবে। তাহলে আরো পারফেক্ট যদি কমাতে চান, ভলিউম বেশি কমাবেন, টেম্পারেচার কম কমবে, তাহলে গ্রাফটা আরেকটু খারাপ হবে। দেখেন ওই গ্রাফটা তুলনামূলক খারাপ হবে, বুঝাচ্ছে? আমি বলছি না আপনাকে এত পারফেক্ট করা লাগবে, জাস্ট বলছি যে গ্রাফটা তুলনামূলক খারাপ হবে। দেখেন ভলিউম, গ্রাফটা তুলনামূলক বেশি ফ্যাট হবে, বোঝা গেছে? দেখেন বেশি ভলিউম কমেছে, ওই অনুযায়ী টেম্পারেচার কিন্তু কম কমেছে। বুঝলেন বিষয়টা? এই যে দেখেন টেম্পারেচারের পরিবর্তন কম, ভলিউম বেশি। আপনাকে এত কিছু করার দরকার নেই ভাই, আপনি এত ডিপ করা লাগবে না, জাস্ট এই গ্রাফটা যদি এঁকে দিতে পারেন, দ্যাটস ইট, মোর দেন এনাফ। এখন কিভাবে আসলে এটা কি বুঝালাম, বুঝতে পেরেছি নাকি বিন্দু মাত্র কারো কোনো ডাউট আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি ভিটি গ্রাফ আঁকতে চাই, এটা কি আপনাদেরকে হোমওয়ার্ক দিব নাকি আমি দেখাবো? হোমওয়ার্ক দেন ভাই। হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ। আপনারা না পারলে আমি ডেফিনেটলি আছি, নেক্সট ক্লাস আবার দেখিয়ে দিব। তাহলে আমরা লাস্ট গ্রাফটা শিখে ফেলি, আসেন ভাই। প্রেসার টেম্পারেচার গ্রাফ, জি ভাই। প্রেসার টেম্পারেচার গ্রাফ আসেন শিখে ফেলি। এখন ভাই আমার না রিলেশনটা একদম মনে নেই, প্রেসার টেম্পারেচার সূত্রটা একটু বলবেন তো, মনে আছে আপনাদের? প্রেসার আর টেম্পারেচার আছে, তার নাম একটু ফেসবুকটা দেখে আসি। ফেসবুকে মানুষজন নাই রে ভাই। প্রেসার আর টেম্পারেচার রিলেশনটা বলেন, সূত্রটা বলেন, এটা আপনাদের বলা লাগবে, আমি ভুলে গিয়েছি। বলুন কি যেন ছিল, পি ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস গামা নাকি গামা মাইনাস ওয়ান? ইজিলি কিন্তু বের করে ফেলা যায়, শেখাবো বের করানোটা। এরকম না ঘটনা, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম নাকি এরকম না? ভাই আপনারা কি আছেন? কই গেলেন? জি ভাই আছে, মাইক অফ ছিল, কথা বলতেছিল। ওকে ওকে, সেটা রিলেশন ঠিক আছে এটার? সেটা ফিজু, ওকে আসেন, এটাই রিলেশন। তারপরে যদি ভুলে যান কখনো, তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ভির জায়গায় আমরা লিখতে পারি কি ভাই, এন আর টি ডিভাইডেড বাই পি। সো ভির জায়গায় এন আর টি বাই পি করে দিবেন, দ্যাটস ইট। এই রিলেশনটা চলে যাবে, কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট, তারপর বলে দিলাম আর কি। সো দেখেন আপনি আগে আমাকে এইটা বলুন, এটা কি সরল রেখার গ্রাফ দিবে নাকি বক্ররেখার গ্রাফ দিবে? বক্ররেখার গ্রাফ দিবে। কিসের গ্রাফ ভাই? আমরা যদি প্রেসার বনাম টেম্পারেচার গ্রাফ চাই, সো উপরের দিকে প্রেসার, নিচের দিকে টেম্পারেচারের গ্রাফ যদি আঁকতে চাই,
তাহলে ডেফিনেটলি গ্রাফটা হবে বক্ররেখা, এটুকু বুঝি, কারণ প্রেশার আর টেম্পারেচার কারো পাওয়ার 1 না, একজনের পাওয়ার 1 হইলেও অপরজনের পাওয়ার অন্য কিছু হইলেও এটা সরলরেখা হবে না, বক্ররেখা হবে। এখন সেই বক্ররেখাটা দেখতে কিরকম হবে না হবে সেটা আমাদের এখন ক্যালকুলেট করা লাগবে। সো এই গ্রাফটা ঢাল কি হবে ভাই? ডিপি ডিভাইড বাই ডিটি না, এটাই তো ঢাল জি ভাইয়া নাকি না? এই হবে এটাই। তাহলে আসেন এবার আমরা ঢালটা বের করে ট্রাই করি ভাই। সো আসেন ডিপি ডিভাইড বাই ডিটি বের করে ট্রাই করি। সো যদি ডিপি বাই ডিটি বের করতে চান ওই একটাই প্রসিজার ভাই, বিশ্বাস করেন অন্য কিছু নেই, একটা লাইনে আমাকে বারবার করা লাগবে। সো আপনি করবেন কি, উভয় পাশে আংশিক অন্তরীকরণ করবেন, আংশিক অন্তরীকরণ করেন, এই পাশেও ডি আনলেন আর এই পাশেও ডি আনলেন। জাস্ট এবার একটু কমপ্লেক্স হবে, বাট খুবই সোজা, খুবই সোজা, কমপ্লেক্সের কিছু নেই। সো ব্যাপারটা বুঝেন, টেম্পারেচার আর প্রেশার দুটাই কিন্তু চলক। আগে আমাকে বলেন ভাই, এই রিলেশনটা দেখে কি মনে হচ্ছে, টেম্পারেচার আর প্রেশারের সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলুন তো? এইটুকু দেখে কি মনে হচ্ছে? ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন আপনি ধরেন কোনোভাবেই ভাই এটা দেখে মাথা কাজই করছে না, আপনার ইমেজিনই করছেন না এটা দেখে। আমি শেখাবো এটা দেখে ইমেজিন করা যায়, তারপরে শিখিয়ে দিই। আপনি কি জানেন ভাই, ডিইউ প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু কি 0 না? তাহলে কি বলেন, ভলিউম বাড়লে টেম্পারেচার কি কমবে নাকি বাড়বে? কমবে। আমরা এটা মনে আছে, একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে, মনে আছে এই জিনিসটা? এখান থেকে এই যে এইটুকু জায়গা থেকে আমরা বলতে পারি যে ভলিউম যদি বাড়ে কোনোদিন, তাহলে ডেফিনেটলি গ্যাসের প্রেশার কম, টেম্পারেচার কমবে, বলা যায়, জি ভাইয়া। বলা যায়। আবার আমরা কি জানি ভাই, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জায়গা থেকে আমরা কি জানি ভাই, গ্যাসের ভলিউম যদি বাড়ে তাহলে প্রেশার অনেকখানি কমবে, কিন্তু কমবে মানে মোট কথা হচ্ছে কমবে। তাহলে এই দুইটা রিলেশন এবার কম্বাইন করেন। ভলিউম যদি বাড়ে তাহলে একই সাথে টেম্পারেচার কমে, একই সাথে প্রেশারও কমে, বুঝতে পারলাম? তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভলিউম যদি বাড়ে টেম্পারেচার প্রেশার দুটোই কমবে, এন্ড ভাইস ভার্সা, ভলিউম কমলে টেম্পারেচার প্রেশার দুটোই বাড়বে। বুঝেছি? জাস্ট ইমেজিন করেন, আপনারা যখন ভুলে গেছেন এইভাবে কিভাবে ইমেজিন করা লাগে এই জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, ইমেজিন করাচ্ছি, ঠিক আছে? সো ওভারঅল হচ্ছে এই সম্পর্কটা, বুঝেছি সবকিছু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এবার আসেন, সো টেম্পারেচার আর প্রেশার দুইটা যেহেতু চলক, তাহলে আমরা কি করবো ভাই, একবার প্রেশারকে বাইরে রাখলাম, প্রেশার পাওয়ার 1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু ডিটি, ডি টু দি পাওয়ার গামা প্লাস টি টু দি পাওয়ার গামা ইন্টু ডি পাওয়ার 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কত আসবে বলুন? 0 আসবে। বুঝেছিলেন এটা? জি ভাইয়া। এখন দেখেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস ভাবছেন যে ভাই এখানেও তো আংশিক অন্তরীকরণ আসবে, তারপরে একটু আগের মতো করে এক্সপ্লেন করে দেন। আসেন এক্সপ্লেন করে দিচ্ছি। সো দেখেন ভাই, আপনি করতে চাচ্ছেন টি টু দি পাওয়ার গামার অন্তরীকরণ, কিন্তু শুধু আছে ডি, ডির নিচে একটা ডিটি ইমেজিন করে নিলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। সো ডিটি ইমেজিন করে নেব, ডিটি দ্বারা গুণ করে নেব। আর এখানে ডি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, নিচে একটা ডিপি ইমেজিন করে নেব, তাহলে উপরে একটা ডিপি গুণ করে দেব। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। তাহলে কাজ শেষ। দেখেন, তাহলে কাজ শেষ, সাইডে না লিখে উপরে লিখে দাও, তাহলে কাজ শেষ। দেখেন এবার ইজি, দেখেন এবার হচ্ছে এইটা রেজাল্ট আমি উপরে লিখছি, ওকে? ভাইয়া দেখেন পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিডিটি অফ টি টু দি পাওয়ার গামা, তাহলে গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিটি, বলা যায়? পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, ইন্টু আগের থেকে একটা ডিটি ছিল। বুঝেছি এইটুকু? জি ভাইয়া। আচ্ছা, প্লাস প্লাস কি হবে ভাই, টি টু দি পাওয়ার গামা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ডিডিটি পি অফ পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তাহলে অন্তরীকরণ করলে 1 মাইনাস গামা সামনে চলে আসবে পাওয়ার, আবার পি এর পাওয়ার 1 কমে যাবে, সো 1 মাইনাস গামা মাইনাস 1, 1 মাইনাস গামা ইন্টু মাইনাস 1, তাহলে কত চলে আসবে, মাইনাস গামা ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু 0, বলা যায়? সবাই কি বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা চাই কি ভাই, কি বের করতে জানো? ডিপি ডিভাইড বাই ডিটি, মনে আছে? ডিপি ডিভাইড বাই ডিটি। সো ডিপি কে এক পাশে রাখবো, ডিটি কে অন্য পাশে রাখবো। সো আসেন ডিটি কে ও পাশে পাঠিয়ে দিই। সো এখানে আছে কি ভাই, টি টু দি পাওয়ার গামা ইন্টু 1 মাইনাস গামা ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিপি, আর এই জিনিসটাকে এই পাশে আনলে কি হয়ে যায় ভাই, পি টু দি পাওয়ার 1 ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস গামা লেখা যায়, এই যে এতটুকু থেকে, ইন্টু গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ডিটি, বলা যায়? যায় নাকি যায় না বলুন? যাই ভাইয়া। আচ্ছা, সো দেখেন টি টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা ক্যান্সেল, পি টু দি পাওয়ার মাইনাস গামা, পি টু দি পাওয়ার মাইনাস গামা ক্যান্সেল, এই তো। সো ওভারঅল এই পাশে থাকে কি ভাই, 1 মাইনাস গামা
ইন্টু ডিপি, আর এই পাশে থাকে কি ভাই মাইনাস পি ইন্টু গামা, আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ভাই বলেন তো, ডিভাইডেড বাই টি। ডিভাইড বাই টি, তাহলে পি ডিভাইড বাই টি লেখা যায়, ইন্টু ডিটি লেখা যায়। সো ডিটি কে ভাগ করে দেন, আর এই পাশে ওয়ান মানে গামা ওই পাশে পাঠান। সো ডিপি ডিভাইড বাই ডিটি সমান লেখা যাবে মাইনাস গামা, বা এটাকে এইভাবে লিখেন, হ্যাঁ মাইনাস গামা পি ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি। দেখুন লেখা যায় কিনা, একদম সহজ ভাবে বুঝবেন ভাই, বিন্দু মাত্র সমস্যা থাকলে আমি রিপিট করবো, কোনো সমস্যা নেই, বলা যায় এটা। জি ভাইয়া। সো দেখেন তো ভাই, এখান থেকে আমি যদি একটু রিপিট করে দিই, ধরেন আমি এটাকে কপি করে নিচে আনলাম, দেখেন এই মাইনাসটাকে আমি যদি ভিতরের দিকে গুণ করে দিই, মাইনাসটাকে ভিতরের দিকে গুণ করে দিলাম, তাহলে দেখেন তো ভাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো গামা মাইনাস ওয়ান লেখা যায় না, ওয়ানের সামনে মাইনাস হয়ে যায়, গামাটাকে ইয়ে হয়ে যায়। সো এই জায়গাটাতে আমি একটু চেঞ্জ আনবো। আচ্ছা এইটাতে কি লেখা যায় ভাই, গামা মাইনাস ওয়ান লেখা যায়। গামা মাইনাস ওয়ান। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ঢালটা। মুখস্থ করা লাগবে না কিন্তু, বোঝা লাগবে। ওকে, এটা কিন্তু আমি সূত্র লিখিনি, বোঝা লাগবে আপনাকে। বলুন ওভারঅল কি আপনাকে সবকিছু বোঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া বুঝছি। এইটার দরকার নেই। হ্যাঁ, এবার আমাকে বলুন ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ ভাইয়া। কিভাবে বুঝলাম পজিটিভ? সব কয়টা পানি পজিটিভ তো। পি পজিটিভ, টি পজিটিভ, গামা পজিটিভ, গামা মাইনাস ওয়ান পজিটিভ, তার মানে কি ঢালটা কি হবে? পজিটিভ। পজিটিভ। এই প্রথম ভাই একটা ঢাল পেলাম পজিটিভ, এই প্রথম তিনটা গ্রাফের মধ্যে। সো আপনার এখন অপশন কয়টা ভাই? অপশন আপনার কাছে ভাই দুইটা। কোন দুইটা ভাই? দেখিয়ে আনি একটু দাঁড়ান। আপনার কাছে অপশন হচ্ছে এই দুইটা, হয় এরকম হবে ভাই, না হয় এরকম, হয় এরকম না হয় এরকম, হয় এরকম না হয় এরকম। বোঝা গেল বিষয়টা? সো আপনার কাছে দুইটা অপশন, হয় ঢাল বাড়বে না হয় ঢাল কমবে। এই দুইটা বাইরে কি কিছু হতে পারে? আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে পারে না। বোঝা গেল? সো এবার আসেন আমরা ঢাল দেখি বাড়ছে নাকি কমছে। সো ইমাজিন করা লাগবে কি ভাই, ঢালের মান কি চলে আসবে? ওই একই জিনিস চলে আসবে, গামা পি ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি। এইবার ভাই আপনাদের এবার দক্ষতার দেখানোর পালা, যে এবার এরা দুইজন কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা আমরা কিভাবে বলতে পারি এবং তারা কিভাবে চেঞ্জ হয়। সো আমরা রিলেশনটা কি জানি ভাই, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা যায়। তাহলে আমরা টি টু দি পাওয়ার গামা is inversely proportional to 1 divided by p to the power 1 minus gamma বলা যায়, বলা যায় এটা এই লেন থেকে এই লেন বলা যায়। এখন দেখেন ভাই কোথাও লেখা আছে x to the power n 1 divided by x to the power n, সো উপরে গেলে x to the power minus n বলা যায় না এটা? হ্যাঁ। আচ্ছা, সেই p to the power 1 minus gamma, এটা উপরে গেলে p to the power minus into 1 minus gamma লেখা যায়। হ্যাঁ, তখন সমান মাইনাস ইন্টু 1 minus gamma যেন মানে কি ভাই, গামা মাইনাস 1 বলা যায় না? জি ভাইয়া। বলা যায়। আচ্ছা, সো আমরা এখান থেকে পলিনেটিভ ভাবে লিখছি, দেখেন 2 to the power gamma in proportional to p to the power gamma minus 1। দেখেন বুঝেছেন কিনা? বুঝছি। সো এবার আমাদের রিসার্চ করা শেষ। কে বড়, গামা বড় নাকি গামা মাইনাস 1 বড়? গামা বড়। সো যার পাওয়ার বড় সে অল্প চেঞ্জ হলে অপরটা বেশি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি কোথাও টেম্পারেচার ভাই সামান্য বাড়াই তাহলে প্রেসার অনেক বেশি বেড়ে যাবে, বুঝলাম। আর টেম্পারেচার যদি সামান্য কমাই তাহলে প্রেসার অনেক বেশি কমে যাবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখন আমাকে বলুন আমি কি এখানে কিছু ভুল লিখেছি কিনা। ভুল লিখলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন এবং আমাকে সংশোধন করার সাথে সাথে আপনারও অনেক কিছু শেখা হয়ে যাবে। বুঝেছি এই জিনিসটা? জি ভাইয়া। কোনো সমস্যা আছে এখানে? আছে কোনো সমস্যা? এইটুকু বুঝলেন কিভাবে চেঞ্জ হয় ব্যাপারগুলো? আচ্ছা এবার দেখেন, সো আমরা টেম্পারেচার সামান্য বাড়ালে প্রেসার কি করবে ভাই, অনেক বেশি কমবে। তাহলে আমাকে বলেন এখানে ঢালের মান ওভারঅল বাড়বে নাকি কমবে? বাড়বে ভাইয়া। কিভাবে বুঝলাম? ও সরি, টেম্পারেচার সামান্য বাড়ালে প্রেসার অনেক বেশি বাড়বে। এখন তাহলে আমাকে বলেন টেম্পারেচার সামান্য বাড়াচ্ছেন, হর বাড়াইলে কি ভগ্নাংশের মান কমে, কিন্তু হর যতটুকু বাড়াচ্ছেন লবে তার থেকে বেশি বাড়ছে, হর যতটুকু বাড়াচ্ছেন প্রেসার তার থেকে বেশি বাড়ছে, তাহলে ওভারঅল ভগ্নাংশের মান কি বাড়বে নাকি কমবে? বাড়বে ভাইয়া। এক্স্যাক্টলি, এইটা কি বুঝেছেন ভাই? জি ভাইয়া বুঝছি। তাহলে দেখেন ঢাল পজিটিভ ঢাল বাড়বে, ঢাল পজিটিভ ঢাল বাড়বে, তাহলে গ্রাফটা কিরকম হবে? আপনাকে পূর্বের চিত্র দেখাও লাগবে না, আপনি আমাকে এমনি বলুন। পূর্বের চিত্র বলে দেখাই লাগবে না। দেখেন ঢাল পজিটিভ মানে কি,
এমন একটা বক্ররেখা আঁকবেন যেটা পজিটিভ ঢাল দিবে। আর ঢাল বাড়বে মানে কি ভাই বলুন তো, কি হবে বলুন, খাড়া হবে। তাহলে গ্রাফটা দেখতে বলেন তো এইরকম কিছু একটা হতে পারে কিনা, না, ইমেজিন করে। ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আর এটা কি খাড়া হচ্ছে নাকি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। তাহলে বলেন এটা হবে নাকি হবে না? হবে। এইবার বলুন আপনাদের মাথায় কি কাজ করছে ভাই, নাকি মাথার উপর দিয়ে যাওয়া শুরু করছে বলেন? না ভাই, ঠিক আছে, বুঝতে সবকিছু এবার আমাকে বলুন এক এক করে, ইমেজিন করতে পারলেন কিনা, ক্লিয়ার পারছি হয়েছে ভাইয়া। ভাইয়া। এবং ওভারঅল কেমন লাগছে বলুন? ভালোই লাগছে ভাইয়া। খুব সুন্দর। আসিফ, আপনি কই জি ছিলেন ভাইয়া, মাঝখানে বলুন? কিছু বলি নাই। না, মাঝখানে কই ছিলেন? ও আচ্ছা, নেট চলে গেছিল। আহা, তাহলে সবকিছু কি বুঝেছেন? জি ভাইয়া। ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস। তাহলে এবার আসেন আমি আপনাকে গ্রাফ কনভার্সন কিছুটা শিখিয়ে দিই। ক্লাসের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। প্রস্তুত সবাই? ধরেন এটা প্রেসার বনাম ভলিউম গ্রাফ, এইটা ভলিউম বনাম টেম্পারেচার গ্রাফ, এটা প্রেসার বনাম টেম্পারেচার গ্রাফ, ঠিক আছে? বুঝেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো ধরেন কোন একটা গ্রাফ এইরকম কিছু একটা দেওয়া, এই পাশে অ্যারো দেওয়া, অ্যারোটা কিন্তু ম্যাটার করবে। ধরেন এটা এ বিন্দু, ধরেন এটা বি বিন্দু। এই গ্রাফটাকে আপনাকে ভিটি বানানো লাগবে। কিভাবে বানাতে পারি ভাই? দেখেন এই গ্রাফটা ইমেজিন করে, এইখানে বলুন ভলিউম বাড়ছে, জি ভাইয়া, বাড়ছে। প্রেসার কি কমছে নাকি বাড়ছে? কমছে। প্রেসার কমছে, এটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস। সো টেম্পারেচারও কিন্তু চেঞ্জ হবে, টেম্পারেচারও কিন্তু কমবে, বাট টেম্পারেচার আমরা এখানে দেখবো না। সো ভলিউম বাড়ছে, প্রেসার কমছে। সো এইখানে যখন আপনি কি জানেন ভাই, পিভি গ্রাফের মতো কি ভিটি গ্রাফটা ছিল না, মনে আছে আপনাদের? জি ভাইয়া। সো এখানেও গ্রাফটা অনেকটা এরকমই হবে, কারণ পিভি গ্রাফকে কনভার্ট করলে ভিটি গ্রাফটা এরকমই হয়। মনে আছে? একটু আগে শিখিয়েছি, আর দেখাচ্ছি না, ঠিক আছে? সো এখানে দেখেন ভাই ভলিউম বাড়ছে, তাহলে অ্যারো চিহ্ন কি এই পাশে দিবেন নাকি উল্টা পাশে দিবেন? এই পাশে অ্যারো উল্টা চিহ্ন পাশে দেওয়া দিন। লাগবে, কারণ এই পাশে অ্যারো চিহ্ন, ভলিউম হ্যাঁ। বাড়ছে। আর আমি এখানে বললাম যে প্রেসার কমছে মানে ডেফিনেটলি ভলিউমের সাথে প্রেসার আর টেম্পারেচারের উল্টা সম্পর্ক। সো টেম্পারেচারও কমছে ইনডিরেক্টলি, বলি নাই, বাট আপনাকে বুঝে নেওয়া লাগবে। সো এবার এইটা হচ্ছে এ বিন্দু ভাই, এইটা হচ্ছে বি বিন্দু ভাই। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, জি সো ভাইয়া। এই গ্রাফটাতে বলেন তো ভাই, ভলিউম কি করছে ভাই? বাড়ছে নাই কমছে? বাড়ছে। ভলিউম বাড়ছে, টেম্পারেচার কি বাড়ছে নাই কমছে? কমছে। কমছে। তাহলে ওইখানে কি হবে বলুন? দুইটাই ওই জায়গায় কি টেম্পারেচারও কমবে, প্রেসারও কমবে। ও হ্যাঁ, তাহলে ঠিক। গ্রাফটা কিরকম যেন ছিল ভাই? একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, গ্রাফটা ছিল এই যে এরকম না? পিভি গ্রাফ ভিটি গ্রাফ মানে ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভিটি গ্রাফ হচ্ছে এরকম, পিভি গ্রাফ কিরকম, পিটি গ্রাফ কিরকম, এরকম। জি ভাইয়া। মনে আছে পিটি গ্রাফ? এই যে জি একটু আগে ভাইয়া। দেখালাম, এই যে এরকম। বুঝেছি? আর আপনাদেরকে আমি ওখানে টিভি গ্রাফ দেখিয়েছিলাম, টিভি গ্রাফ আর ভিটি গ্রাফ একদম হুবহু সেম। আপনি ইমেজিন করে দেখবেন, পরবর্তীতে করে দেখবেন, নাহলে না বুঝলে আমাকে জানাবেন। ভিটি গ্রাফ আর টিভি গ্রাফ দেখতে সেম, সেখানে এখানে ভিটি গ্রাফই দিয়েছি। সেখানে কি হবে ভাই? প্রেসারও কমবে, টেম্পারেচারও কমবে। এরো চিহ্নটা কোন দিকে হবে? এইদিকে। নিচের So, দিকে। এইটা হবে এ বিন্দু, আর এটা হবে কি? বি বিন্দু। এবার বলেন এই তিনটা গ্রাফ আপনারা কি হজম করতে পারলেন নাকি কোনো সমস্যা আছে? জি ভাইয়া, পারছি পারছি। ভাইয়া। হ্যাঁ, পারছি। সবাই বলুন একটু বিন্দু মাত্র কোনো সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদেরকে আইআইটির একটা প্রশ্ন দেখাই, গত 2-1 বছরে এসেছিল। এই যে এই প্রশ্নটা, এটা এসেছিল মনে হয় কত সালে, আইআইটি এই কোনো এক সময় এসেছিল, সময়টা মনে নেই, লিখা হয় নাই। এটা আইআইটি তে আসা বয়সী, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু অ্যাডভান্স, বাট এখন আমাদের কাছে কোনোভাবে এটা আর অ্যাডভান্স না। অলরেডি শিখিয়েছি না ভাই গ্রাফ নিয়ে অনেক কথাবার্তা, এখন আর কোনোভাবেই অ্যাডভান্স লাগবে না। এখানে বলছে ফাইন্ড কারেক্ট ওয়ান্স, একাধিক অ্যান্সার হতে পারে, কোন দুইটা কারেক্ট হতে পারে? আসেন একসাথে ইমেজিন করি, কোন দুইটা কারেক্ট হতে পারে বলুন? প্রেসার বনাম ভলিউম গ্রাফ, ঠিক আছে? সো আইজোথার্মাল প্রসেসটা ঠিক আছে এখানে,
বাট প্রেসার বনাম ভলিউম গ্রাফে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক এরকম হয় নাকি অ্যাডিয়াবেটিক এরকম হয়? একটু ব্যাখ্যা এরকম হয়। হয়, তার মানে এটা হবে না, এটুকু নিশ্চিত বলা যায়। হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা এবার এটাতে আসেন, এইটা তো ডেফিনেটলি হওয়ার কোনো চান্স নেই, কারণ না। অ্যাডিয়াবেটিক এরকম হবে না, অ্যাডিয়াবেটিক এরকম হবে, আইসোথার্মালও এরকম হবে, সেটা হওয়ার চান্স নেই। তার মানে এই দুইটার মধ্যে একটা বা দুইটাই হতে পারে। আসেন এটা দেখি। সো এবার দেখেন তো ভাই, প্রেসার বনাম ভলিউম গ্রাফে এইটা মনে প্রেসার বনাম ভলিউম ছিল না, ওয়েট ওয়েট ওয়েট, ভিটি পিটি, ওয়েট 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 একটু দাঁড়ান, এই জায়গাটাতে একটা ঝামেলা গেছে, তাই তো বলি। এই যে কপি করছি তো এ এ এ এ সবগুলো এরকম হয়ে গেছে, বুঝছেন? এটা একটু আগে লেখা হয়েছিল, একটা হচ্ছে ভিটি আর একটা হচ্ছে পিটি। এই যে দেখেন, এইটা হচ্ছে ভি, এটা টি, আর এটা হচ্ছে পি, এটা টি, এটা হচ্ছে অপশন সি, আর এটা হচ্ছে অপশন ডি। ওকে, এবার ইমেজিন করে আসেন। সো দেখেন ভাই, টেম্পারেচার কনস্ট্যান্ট এবং ভলিউম এক্সপেনশন কিছু একটা হয়েছে বা কম্প্রেশন, যদি এরো চিহ্ন দেওয়া নেই, তার মানে এটা আইসোথার্মটা ঠিক আছে না? ঠিক আছে, বলুন বলুন ভাইয়া। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আইসোথার্মাল গ্রাফটা তো এরকমই হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ভাই। এবং অ্যাডিয়াবেটিক গ্রাফটা আমরা মাত্র দেখলাম না, ভিটি গ্রাফে এই যে এরকমই হয়, তার মানে অ্যাডিয়াবেটিকটাও ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর। বুঝেছি, মাত্র দেখেছি কিন্তু। আচ্ছা এবার এটাতে দেখেন পিটি গ্রাফ, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, প্রেসার বেড়েছে, প্রেসার বেড়েছে, এই যে প্রেসার বেড়েছে অথবা কমেছে, সো আইসোথার্মাল ঠিক আছে। আবার পিটি গ্রাফে অ্যাডিয়াবেটিক গ্রাফটা এরকমই হয়, তার মানে এই গ্রাফটাও ঠিক আছে, ঠিক আছে। তার মানে সি আর ডি হবে সঠিক উত্তর। বলুন বুঝেছি কিনা? বুঝছি ভাই। কোনো সমস্যা? না ভাইয়া। তাহলে আমাদের একদম শেষের দিকে আর দুইটা প্রশ্ন, আসেন এগুলো একটু সলভ করে ফেলি। সর্বপ্রথম এটা সলভ করবো, তারপর আরেকটা সলভ করবো। তো সর্বপ্রথম এটা সলভ করে আসেন, আমাদের ক্লাস শেষের দিকে, হ্যাঁ, আর 5 মিনিটের মতো ক্লাস হবে হয়তো। দেখেন আপনাকে বের করা লাগবে কি ভাই, ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ আছে কি, পি টি গ্রাফ করা লাগবে কি, ভিটি গ্রাফ। কিভাবে করতে পারি বলুন, কিভাবে করতে পারি? কমেন্ট কেউ করছেন? নাফিস সরকার, থ্যাংক ইউ নাফিস। ওকে, সেইটা ভিটি গ্রাফে কিভাবে কনভার্ট করতে পারি বলুন? ইমেজিন করি, ওকে আসেন। এ থেকে বি প্রসেসটা দেখেন, এ থেকে বি, এ টু বি, এই প্রসেসে কি হয়েছে ভাই, কি কমেছে দেখুন, টেম্পারেচার কনস্ট্যান্ট থেকেছে, তাই না? টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল না, প্রেশার কমছে। এবং প্রেসার কমেছে। জি সো ইনডিরেক্টলি আমরা বলতে পারি ভলিউম কি হবে, বাড়বে নাকি কমবে? ডেফিনেটলি বাড়বে, কারণ বাড়বে। বয়েলস ল, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা এবার বি থেকে সি দেখেন, বি টু সি দেখেন তো ভাই, প্রেসার আর টেম্পারেচার গ্রাফ দেখেন তো, এই যে মূল বিন্দুকে আমি সরলরেখা, তার মানে এখানে প্রেসার আর টেম্পারেচার কি মানে সমানুপাতিক না, এই জন্য y = mx এর গ্রাফ পেয়েছেন, বুঝে গেল? এবং কখন এটা কনস্ট্যান্ট হবে, যখন ভলিউমটা থাকে কনস্ট্যান্ট, বুঝেছি? এবং এইখানে আমরা কি দেখতে পেলাম ভাই, টেম্পারেচারও বেড়েছে এবং একই সাথে কি বেড়েছে, প্রেসারও বেড়েছে, তাই না? এই যে দেখেন এরো চিহ্ন, টেম্পারেচার বেড়েছে, প্রেসারও বেড়েছে, বলা যায়। আচ্ছা, এবং ফাইনালি সি টু ডি, সি টু ডি এই যে এ আর বি এর মধ্যেই কিন্তু রিপিট, সি টু ডি এই যে এ থেকে বি এর মতোই রিপিট। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল নাকি বোঝা যায়নি? তাহলে আসেন ভিটি গ্রাফটা কিরকম হবে বলুন এবার, ভিটি গ্রাফটা কিরকম হবে? এক এক করে শুরু করবো, একদম অবিকল মিলা লাগবে না, জাস্ট কাছাকাছি একটা গ্রাফ হলে হবে, এই তথ্যগুলোর জন্য এই গ্রাফটাতে ফিট করতে পারি। সো ভিটি গ্রাফ প্রথমটা কি বলেছে ভাই, সমষ্ট গ্রাফ। সমষ্ট প্রক্রিয়ায় কি হয়েছে ভাই, এটা তো ভি এর মানে ভলিউম বেড়েছে, সমষ্ট প্রক্রিয়া ভলিউম বেড়েছে, তাহলে গ্রাফটা কিরকম হতে পারে, এইদিকে এরকম কিছু একটা হতে পারে, এরকম না ঘটনা? এটা ধরেন এ, এটা ধরেন বি, বলা যায়, বলা যায়। এবার দেখেন বি টু সি কি হয়েছে ভাই, প্রেসারও বেড়েছে, টেম্পারেচারও বেড়েছে, এবং ভলিউমটা কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় টেম্পারেচার বাড়বে, ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় টেম্পারেচার বাড়বে, তার মানে গ্রাফটা দেখতে কি এরকম হবে না, বি টু সি, বলা যায়? জি। আচ্ছা তাহলে এ টু বির মতোই তো সি টু ডি, তাহলে সি টু ডি হবে এই যে এরকম। এই গ্রাফটার কনভার্সন হচ্ছে এইটা, সেগুলো খুবই কম আসে বাট স্টিল আসতে পারে, আপনাদেরকে জাস্ট
এই জন্যই দিয়ে রাখা, যেন আপনারা পারেন। বোঝা গেল ওভারঅল সবকিছু? বুঝছি। এরপরে আপনাদেরকে এই গ্রাফটা আপনাদেরকে আমি এইচডাব্লিউ দিয়ে দিব। যদি বিন্দুমাত্র কোনো সমস্যা, এইচডাব্লিউ কিন্তু অবশ্যই দেখাবেন ভাই, অবশ্যই দেখাবেন। তো এটা খুবই সহজ, পারবেন একদম ইজি, না পারলে তো আমি আছি। তো এটা আপনারা করবেন। আর ওভারঅল ক্লাস আজকে এখানেই শেষ করছি, আর কিছু দেখাবো না। তো এখন বলুন ওভারঅল ক্লাসে সবকিছু বুঝেছেন কিনা এবং সবকিছু ক্লিয়ার হলো কিনা আপনাদের? জি ভাইয়া। ওকে, তাহলে কি আমরা ক্লাস শেষ করতে পারি এখন? জি নেক্সট ভাই। ক্লাস কবে এটা মনে হয় বুঝতে পারছেন। নেক্সট ক্লাস হচ্ছে 16 তারিখে, এবং এই চ্যাপ্টারে হয়তো আর 2টা ম্যাক্সিমাম 3টা ক্লাস লাগবে, এবং একটা ক্লাস কিন্তু আমরা ডেডিকেটেড রাখবো শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য, মানে টেস্ট পেপার আর মেড ইজি যে এমসিকিউ সিকিউ আছে বোর্ড পরীক্ষা আসে সেগুলো সলভ করার জন্য। আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমি ক্লাসে করিয়ে দিচ্ছি। সো সবই হয়ে যাচ্ছে আমাদের, অ্যাডমিশনও ডান, বোর্ড পরীক্ষাও ডান। আপনার জাস্ট এরপরে নিজে একটু পড়া লাগবে। এখন আপনি কিভাবে পড়বেন আমার ক্লাসগুলো আপনি দেখলে হয়তো বুঝতে পারেন, আমি কিন্তু যেসব জায়গায় ডেপতে যাওয়া লাগে ওটা আমি সর্বোচ্চ ডেপতে যাই। বোঝা গেল? আপনি এরপরে আর বইও এত কিছু পাবেন না। সো আপনাকে যেটা করা লাগবে, আপনি বইটাকে সুন্দর মতো রিডিং করবেন, ভালো মতো বুঝে বুঝে, বাট সবচেয়ে বেশি এমফাসাইজ করবেন আমার লেকচারে। আমার লেকচার যেন পুঙ্খানুপুঙ্খ হবে আপনার কাছে খাতায় নোট করা থাকে, এবং এটা যদি পারফেক্টলি পড়ে যান ডেফিনেটলি আপনি ইনশাল্লাহ সবই কমন পাবেন, ইনশাল্লাহ এটুকু আশা করা যায়। বাদ বাকি ডেফিনেটলি রিজিক আল্লাহর পক্ষ থেকে, আপনার রিজিকে যতটুকু বরাদ্দ আছে সেটাই পাবেন। এই তো ঘটনা। সো আজকে ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আদারওয়াইজ ক্লাস শেষ করবো। বলুন, কারো কোনো প্রশ্ন আছে? ফেসবুকে দেখি, বলুন কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আর যদি আপনাদের প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।